Dreams Avenue. হ্যালো ফ্রেন্ডস, শুনছেন রেডিও আমার 88.4 FM। আর আজকে শনিবার রাত 11টা, তার মানে হচ্ছে যে পৃথিবীর অন্য যে প্রান্তে যা কিছু ঘটুক না কেন, অন্তত বাংলাদেশে রাতে অর্থাৎ রেডিও আমার 88.4 FM এর হট সিটে যে বন্ধুটার থাকার কথা ইরাজ হচ্ছে তার নাম, এবং যে শোটা নিয়ে আসার কথা তার নাম হচ্ছে ড্রিমস অ্যাভিনিউ। এবং তাই হচ্ছে ড্রিমস অ্যাভিনিউ নিয়ে আপনার নির্ঘুম বন্ধু মধ্যরাতের আগন্তুক ইরাজ আপনার সাথে মাত্র জয়েন করলো একটা কথা আর গানে মুখর রাত কাটানোর জন্য। এবং কথা আর গানে মুখর রাত আজকেও কাটবে আশা করছি। একটু ভিন্নতা থাকতে পারে, সেটার জন্য অপেক্ষা করুন। কি ভিন্নতা থাকতে পারে, বিষয় কিংবা বৈচিত্র্য কিংবা আঙ্গিকে, সে যাই হোক না কেন আজকেও ভালো লাগা উপহার দেবো এই প্রত্যয় নিয়ে শুরু করছি পথ চলা। আর কণ্ঠের জন্য বোধহয় মার্জনা করবেন, চেনা হয়তো নাও যেতে পারে, যেহেতু যেটা আমার প্রায়শই হয় বন্ধুদের আড্ডায় একটু জমে গেলে মানে কণ্ঠের চার করা হয় বা যথেচ্ছ ব্যবহার করা হয়। ফলশ্রুতিতে এই মুহূর্তে আমার নিজের গলা শুনে আমি নিজেই সন্দিহান যে একই সুধিলুম একই হেরিলুম, আমি কি তবে সেই মধ্যরাতের আগন্তুক কিনা। ওয়ারেভার, আজে বাজে কথা কম বলে আমরা আসল কাজে চলে যাচ্ছি। শুনবো আজকে প্লেলিস্টের প্রথম গান, এবং তার আগে একটা কথা, সেটা হচ্ছে যে SMS করতে বলছি না, মাঝে মাঝে একটু বৈচিত্র্য দরকার আছে। সেটা আমার কাছে মনে হয় যে আজকে রাতে হতে পারে, তাই SMS আপাতত করবেন না। কেন করবেন না সেটা আমি পরে জানাচ্ছি। প্রথম যে গানটা শুনবো সেটা হচ্ছে ব্ল্যাকের গান, এবং গানটা আমরা শুনে একটু পরে ফিরছি। সাথে থাকুন, ইরাজ আপনার সাথে রাত 2টো পর্যন্ত আছে, কথা দিচ্ছি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু ইরাজকে। আর শনিবার রাতের স্পেশাল আয়োজন ড্রিমস অ্যাভিনিউ থেকে স্বপ্ন সারথী ইরাজ আপনাকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছে। রাত 2টো পর্যন্ত সাথে থাকুন, নিশ্চয়ই একটা চমৎকার রাত একসাথে আমরা আজকেও কাটাতে পারবো। যদিও আগে বলেছি, যদিও আজকে SMS নেই তো কি হয়েছে, কুছ পরোয়া নেই। যদি থাকি আমরা সবাই একসাথে, নিশ্চয়ই কোনো না কোনো বিনোদনের অনেক উপকরণ প্রকরণ উপায় অনেক কিছু বের হয়ে যাবে। আজকে বহুদিন পরে ফিল্ম লাইব্রেরি থাকছে, গুড নিউজ নাম্বার 1। সাউন্ড অফ মিউজিক থাকছে, গুড নিউজ নাম্বার 2। মুভি অফ দ্য উইক থাকছে, গুড নিউজ নাম্বার 3। অ্যান্ড বেশ কিছু কবিতার ব্যর্থ আবৃত্তিও থাকছে, ব্যাড নিউজ নাম্বার 1। যেহেতু আবৃত্তি খুবই বাজে সেহেতু ব্যাড নিউজ, এটা গুড নিউজ না। আর একটা চমক থাকতেই পারে, সেজন্য একটু ওয়েট করতে হবে। সবকিছু মিলে আশা করছি যে আজকে রাতটাও খারাপ কাটবে না। সো আর একটু ওয়েট করুন, কি কি আছে আজকে দেখার জন্য ওয়েট করুন, সাথেই থাকুন। এবং আমি চেষ্টা করব যেন নতুন একটা কর্মব্যস্ত সপ্তাহ শুরু হবার প্রাককালে অন্তত শেষ অবসরের সময়টুকু একটু ভালো কাটে। আপনার একটা গান প্লে করবে, এই গানটা অনেকেরই পছন্দের এবং প্রায় আমি রিকোয়েস্ট পেয়ে থাকি। গানটা হচ্ছে হুবা স্ট্যাঙ্কের গান, দ্য রিজন গানটার নাম। আর এই গানটার মিউজিক ভিডিও যারা দেখেছেন তারা নিশ্চয়ই আরও গানটা বেশি করে এনজয় করেছেন। মিউজিক ভিডিওটা আসলে দেখলে বোঝা যায় যে গানটা আসলে হচ্ছে এরকম ঘটনাটা আসলে এটা ভালোবাসার একটা মানুষকে নিয়ে গানটা, কিন্তু সেই মানুষটা আসলে মানে এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে গানটা করা হয়েছে, তাকে নিয়ে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পরে তারপরে গানটা গাওয়া হয়েছে, এবং সেই ফ্ল্যাশব্যাকে সেই স্মৃতিগুলো দেখানো হয়। ভেরি ট্র্যাজিক আনডাউটেডলি। সো এনজয় দ্য সং দ্য রিজন। তারপর আরেকটা গান শুনে একটু পরে ফিরছি, সাথে থাকুন। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে ইরাজকে। চলছে শনিবার রাতে বিশেষ আয়োজন ড্রিম নিয়ে কথা গান মুখর একটা রাত কাটাবেন আমার সাথে। শুনছিলাম একটু আগে তাহসানের গান, উদ্দেশ্য নেই। তার আগের গানটা ছিল হুবা স্ট্যাঙ্কের গান, দ্য রিজন। তার আগের গান ছিল আর্টসের পথশালা, এবং প্রথম গানটা ছিল ব্ল্যাকের গান, পড়া হতো। এই 4টা গানই আমরা এখন পর্যন্ত শুনেছি। আরও গান শুনবো, আরও অনেকগুলো সেগমেন্ট থাকছে, এবং আরও কিছু সারপ্রাইজও থাকতে পারে, সেজন্য সাথেই থাকতে হবে। আপাতত আমরা এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে ক্রিডের গান, ওয়ান লাস্ট ব্রেথ। আই নো ইউ লাভ দিস সং, সো এনজয় ইট, অ্যান্ড আই এম জাস্ট কামিং ব্যাক। So friends, welcome back once again. শুনছেন ইরাজকে, আর শুনছেন ড্রিমস অ্যাভিনিউ, শুনছেন রেডিও আমার 88.4 FM। শনিবার রাত 11টা বেজে 40 মিনিট। এই মুহূর্তে আমি আছি আপনার সাথে, এবং রাত 2টো পর্যন্ত থাকবো। আজকে একটু ডিফারেন্ট ড্রিমস অ্যাভিনিউ হচ্ছে, যেখানে কোনো SMS নেই, কিন্তু থাকবে অনেকগুলো সেগমেন্ট বলেছিলাম, এবং থাকবে একটা সারপ্রাইজ, সেটাও বলেছিলাম। এবং সেটা অনেকে হয়তো ভাবনা কেন ঘটনাটা তবে কি, তবে সেটা এখনই বলে দিই। সারপ্রাইজটা হচ্ছে যে বহুদিন আগে সর্বশেষ আপনাদের সাথে ফোনে কথা হয়েছিল, ফোন কনভারসেশন। তারপর অনেকেই জানতে চেয়েছেন আবার কবে হবে, এবং আমিও ভাবছিলাম কবে করা যায়, হয়ে যাক। আজকে
আজকেই সেই রাত। আজকে আমার বন্ধুদের সাথে আবার বহুদিন পরে ফোনে কথা বলার আশাবাদ ব্যক্ত করছি এই মুহূর্তে। হটলাইন নাম্বারটা নিশ্চয়ই মনে আছে, ভুলে যাওয়ার কোনো কারণ নেই। 98936666 এই নম্বরে ফোন করে যদি আপনি কানেকশনটা পেয়ে যান, অল দ্য বেস্ট ফর ইউ। এবং আশা করছি যে আপনার সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে তারপরে আবার আমরা গান শুনবো, কিছু সেগমেন্টও হবে। সো গিভ ইট এ ট্রাই। আর এখন আমি একটা অন্য সেগমেন্টে যাচ্ছি, মুভি অফ দ্য উইক। সো সবাইকে ওয়েলকাম করছি মুভি অফ দ্য উইক সেগমেন্টে। বেশ কিছুদিন পরে হচ্ছে এবং আজকে চমৎকার একটা রোমান্টিক ফিল্মের কথা বলবো আমি। আশা করছি সিনেমাটা সবার ভালো লাগবে যদি দেখে থাকেন, আর যদি ভালো না লাগে সকল দায়িত্ব আমার। সিনেমার নাম হচ্ছে সিলভার লাইনিংস প্লেবুক। এটা হচ্ছে 2012 সালে রিলিজ একটা সিনেমা। বেশ সারা জাগিয়েছিল সিনেমাটি এবং আসলে অনেকেরই এই মুহূর্তে ফেভারিট অ্যাক্ট্রেস জেনিফার লরেন্স এই সিনেমা দিয়ে আসলে বেশ ভালো সারা ফেলতে সক্ষম হয়। এটাই সেই অর্থে তার বলা যায় যে পদচিহ্ন আকার ছবিটা। এটা 2012 সালে রিলিজ হয়েছিল একেবারে শেষ দিকে, 25শে ডিসেম্বর। এবং একটা হলিউডের ফিল্ম এটা, এবং ডিরেক্টর হচ্ছেন ডেভিড ও রাসেল। স্ক্রিন প্লে তিনি লিখেছিলেন, সাথে ছিলেন ম্যাথিউ ক্রিক, যিনি অ্যাকচুয়ালি উপন্যাসটা লিখেছিলেন, যে উপন্যাস অবলম্বনে সিনেমাটা বানানো হয়েছে। আর মূল চরিত্রগুলোতে অভিনয় করেছেন জেনিফার লরেন্সের কথা তো আগেই বললাম। এবং ইন্টারেস্টিং ব্যাপার বা সবচেয়ে বড় খবর হচ্ছে যে জেনিফার লরেন্স এই সিনেমাতে দিয়ে অস্কার জিতেছিলেন এবং শ্রেষ্ঠ অভিনেত্রীর অস্কার জিতেছিলেন এই সিনেমায় অভিনয়ের মাধ্যমে, সিলভার লাইনিংস প্লেবুক। জেনিফার লরেন্সের সাথে ব্র্যাডলি কুপার আছেন, যিনি হ্যাংওভার মাধ্যমে সবার কাছে অনেক জনপ্রিয়তা পেয়েছেন, সেই ব্র্যাডলি কুপার। এবং কিংবদন্তি অভিনেতা রবার্ট ডিনিরো আছেন এই সিনেমাটাতে। এবং যারা বলিউডের সিনেমা অনেক দেখে থাকেন, হয়তো অনুপম খের, তিনি এই সিনেমাটাতে অভিনয় করেছেন। সো এই হচ্ছে কুশীলব। এবং এখন আমি একটু মূল বক্তব্যের দিকে বা কাহিনীর দিকে চলে যাই। সেটা হচ্ছে আমার কাছে প্রথমে যেটা বলবো, চমৎকার লেগেছে এবং খুব ম্যাচিওর এবং খুব পরিমিতি বোধ সম্পন্ন এবং খুব গোছানো, খুব চমৎকার হৃদয়গ্রাহী একটা রোমান্টিক ফিল্ম বলা যায়। এখানে অতিরিক্ত যেটা হিন্দি সিনেমায় একটা দোষ, সেটা হচ্ছে যে অতিরিক্ত মাখামাখি একটু বেশি করে যায়। ওই পরিমিতি বোধটা থাকে না, আসলে কতটুকু দেখানো উচিত একটা রোমান্টিক ফিল্মে। সো অতিরিক্ত আহা উহু নেই, শুধুমাত্র আসলে খুব সুইট একটা বা অ্যাকচুয়ালি ভালোবাসার যে ট্রু এসেন্সটা, যে ফান্ডামেন্টাল স্ট্রেংথটা, সেটাকে খুব ভালোভাবে পোর্ট্রে করা হয়েছে আমার কাছে মনে হচ্ছে এই সিনেমাটাতে, সিলভার লাইনিংস প্লেবুক। কাহিনীটা এরকম, সেটা হচ্ছে যে প্রথমে শুরু হয় একজন মানসিক হাসপাতালে দিয়ে, জানি না কেন তিনি মানসিক হাসপাতালে আছেন, আস্তে আস্তে আমরা জানতে পারবো। তো ব্র্যাডলি কুপারই হচ্ছে সেই মানসিকভাবে অসুস্থ ব্যক্তিটা, মূল চরিত্র যিনি ব্র্যাডলি কুপার। তো প্রথমে আমরা যেটা একদম সিনেমা শুরুতে দেখা যায়, ব্র্যাডলি কুপার হাসপাতাল থেকে রিলিজ পাচ্ছেন, মানসিক হাসপাতাল থেকে। অর্থাৎ আমরা ধরে নিই যে তিনি বোধহয় সুস্থ হয়ে গেছেন, প্রায় একদম মোটামুটি ভালো অবস্থায় অবশেষে পৌঁছেছেন, এর জন্য তাকে হাসপাতাল থেকে রিলিজ করা হচ্ছে। তারপরে দেখা যায় ব্র্যাডলি কুপার সেই মানসিক হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তার নিজের বাড়িতে ফিরে আসেন, বাবা মার কাছে। রবার্ট ডিনিরো হচ্ছে তার বাবা। এবং তখন আমরা আস্তে আস্তে যেটা জানতে পারি, সেটা হচ্ছে যে ব্র্যাডলি কুপার যখন সুস্থ স্বাভাবিক অবস্থায় এই ঘটনা আসলে যেটা ঘটেছিল, সেটা হচ্ছে যে 7 মাস বা 8 মাস তিনি ওই মানসিক হাসপাতালে ছিলেন। তার আগে তিনি খুব সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতেন এবং বিবাহিত জীবনে সুখীও ছিলেন একটা দুর্ঘটনা ঘটার আগ পর্যন্ত। এবং নিকি নামের একজনের সাথে তার স্ত্রী ভালোই একটা ফ্যামিলি লাইফ লিড করছিলেন। কিন্তু হঠাৎ একদিন তিনি আবিষ্কার করেন যে না, তার স্ত্রীর একটা অবৈধ সম্পর্ক আছে তার এই স্কুলের এক শিক্ষকের সাথে। এরকম একটা ঘটনা যখন তিনি জানতে পারেন, তখন প্রচন্ড রকম রাগে দিশেহারা হয়ে সেই শিক্ষককে প্রচন্ড মারধর করেন, একেবারে প্রায় মেরেই ফেলেন বলা যায়। এবং এই ঘটনা এমনই মানসিকভাবে আঘাত পান ব্র্যাডলি কুপার যে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এবং তার প্রেক্ষিতেই তাকে আসলে সেই মানসিক হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনি 7, 8 বা 9 মাস মানসিক ট্রিটমেন্ট বা এরকম একটা শুশ্রূষা বা মেডিকেশন নিতে অবশেষে ভালো হয়ে আবার সেখান থেকে ছাড়া পেয়ে পুরোপুরি সুস্থ। অবশ্য 100% তাকে ডাক্তাররা বলেন না, কিন্তু এই শর্তে তাকে ছেড়ে দেওয়া হয় বা বাবা মার কাস্টডিতে আবার পাঠানো হয় যে তিনি এই শর্ত মেনে চলবেন এবং এভাবে রেগুলার মেডিকেশন নেবেন এবং এরকম বেশ কিছু শর্ত জুড়ে তারপরেই তাকে ছেড়ে দেওয়া হয়। তো অবশেষে তিনি বাবা মার কাছে আবার ফিরে আসেন, কিন্তু তাকে নিয়ে আসলে বাবা মার টেনশন কমে না, কারণ এখনো পুরোপুরি সুস্থ হয়েছেন কিনা বা পাগলামির মাঝামাঝি লক্ষণ দেখা যায়। আবার এরকম রাগের মাথায় অনেক কিছু আবার করে ফেলেন সেই ব্র্যাডলি কুপার। 2-3 বার পুলিশও আসে বাসায় যে না, আপনি এখন সুস্থ হননি, আপনাকে আবার যেতে হবে। এরকম অবশেষে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে তারপরে দেখা যাচ্ছে যে না, আবার তাকে বাসায় রেখে দেওয়া হচ্ছে। এরকম অনেক দুর্ঘটনা ঘটতে থাকে। কিন্তু মানসিক হাসপাতাল থেকে ফিরে এসে ব্র্যাডলি কুপারের একটা যে চেহারাটা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে না, তার একটাই জীবনের লক্ষ্য, তিনি পুরোপুরি নিজেকে সুস্থ হিসেবে দেখতে চান এবং তার হারানো স্ত্রী, যাকে তিনি প্রচন্ড ভালোবাসতেন, তাকে আবার ফিরে পেতে চান। কিন্তু যেহেতু মানসিকভাবে ভারসাম্য পুরো ফিরে না পেলে তার স্ত্রী তার কাছে ফেরত আসার কোনো সম্ভাবনা নেই, তাই তিনি প্রাণপণ চেষ্টা করেন খুব সুস্থ সুন্দর একটা জীবনে যত দ্রুত সম্ভব আবার ফিরে যেতে। এবং সেই জীবনে ফিরে যাওয়ার একটাই লক্ষ্য, তার ভালোবাসার স্ত্রীকে আবার ফিরে পাওয়া। তার একমাত্র ধ্যান জ্ঞান সাধন এটাই যে নিজেকে আবার সুস্থ সুন্দর জীবনে তার স্ত্রীকে জীবনে নিকি যান নাম।
তো এই উদ্দেশ্যে তিনি তার স্বাভাবিক জীবনে ফিরে আসার লড়াইটা চলতে থাকে। এরই মধ্যে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে তার বাবার জীবনের মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেছে। তিনি তার যে ব্যবসা ছিল সেখানে ধরাটরা খেয়ে সেটা বন্ধ করে এখন বাসায় বসে থাকেন এবং বেসবল খেলা দেখেন টিভিতে সারাদিন, এবং সেখান নিয়ে অবৈধ বেটিং করেন। আই মিন যে স্পট ফিক্সিং যেটা ক্রিকেটে আপনারা পরিচিত, সেরকম একটা অবৈধ বুক মেকিং বা একটা বাজিকরের সাথে তিনি জড়িত, যেটা আসলে আইনের চোখে ইলিগাল। তো এরকম একটা করছেন তিনি বাসায় বসে, এবং ইনফ্যাক্ট ফ্যামিলি আসলে ওই মুহূর্তে সবার একটু বাজে অবস্থা যাচ্ছে। একমাত্র ভাই সে খুব ভালো অবস্থা, যদিও আছে, কিন্তু সেপারেট হয়ে আলাদা থাকছেন। আর এইভাবে সেই পরিবারটা এগিয়ে চলে, তার মধ্যে ছোট ছোট সুখ আনন্দ বেদনার গল্প আগাতে থাকে। আর ব্র্যাডলি কুপারের মাথায় তো একটাই চিন্তা, কত দ্রুত আবেগ হয়ে তার স্ত্রী নিজের করে ফিরে পাবেন। এই অবস্থায় ব্র্যাডলি কুপারের বন্ধুর বাড়িতে একদিন ডিনারের দাওয়াত ছিল। তো খেতে গিয়ে সেখানে পরিচয় হয় তার বন্ধুর শালিকার সঙ্গে, এবং সে আরেক তার ছেঁড়া প্রাণী। সেই বলা বাহুল্য সেই শালিকাই হচ্ছেন, তার বন্ধু শালিকাই হচ্ছেন জেনিফার লরেন্স। এবং জেনিফার লরেন্সের পরিচয়টা একটু সিনেমাতে দিয়ে রাখি। সেও একটু মানসিকভাবে ভারসাম্যহীন না হলেও খুব একটা দুঃসময় বা দুরবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন। কিছুদিন আগে তিনিও তার স্বামীকে হারিয়েছেন, একটা রোড অ্যাক্সিডেন্টে তার হাজব্যান্ড মারা যায়, এবং তারপর থেকে সেও কিছুটা জীবনের প্রতি ভালোবাসা বা সবকিছু বা আকর্ষণ হারিয়ে ফেলে একটা চরম বৈরাগ্য বা বিতৃষ্ণা তার মধ্যে চলে আসে। এবং সেই বিতৃষ্ণা দূর করার জন্যই সে যেভাবে অনেকের সাথে দেখা যাচ্ছে যে ইনভলভ হচ্ছে, এবং সবাই তাকে যার ফলে খুব সহজলভ্য এবং সস্তা মনে করছে। এবং সেও আসলে ওই হতাশা বা গ্লানি বা সেই অস্থিরতা থেকে কোনো বাঁচ পিছা না করেই একাধিক পুরুষের সাথে হয়তো তার বন্ধুত্ব হচ্ছে বা সম্পর্ক হচ্ছে, এবং এরকম একটা টালমাটাল জীবনে সে হঠাৎ করেই নিজেকে আবিষ্কার করে তার স্বামীর হঠাৎ করেই সে রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর থেকে। এবং একেবারেই কোন ক্র্যাক একজন ক্যারেক্টার হিসেবে আমরা তাকে দেখতে পাই, যার কোনো কথাবার্তা কাজকর্মে কোনো ঠিক ঠিকানা নেই। আর ওদিকে ব্র্যাডলি কুপার তো এমনিতেই একটু মানসিক ভারসাম্যহীন। তো দুই বলা যায় যে তার ছেঁড়া ব্যক্তি পরিচয় হয় এভাবে। একজন তো এই ঘটনা ব্র্যাডলি কুপারের, আর আরেকজনের ওই ঘটনা। দুটো অস্বাভাবিক অবস্থার ভেতরে থাকা মানুষ, যে দুটো মানুষেরই আসলে জীবনে এই মুহূর্তে কোনো অবলম্বন নেই বা কোনো সাপোর্ট নেই বা কোনো আসলে ভালোবাসা বা সিম্প্যাথি বা সমর্থন পাওয়ার মতো কোনো কিছু নেই। এরকম দুটো মানুষ পরস্পরের সাথে পরিচয় হয়, এবং বলা এটা প্রথম দর্শনেই তাদের মধ্যে কোনো একটা কিছু একটা বিনিময় হয়ে যায়, এবং একটা আকর্ষণ প্রথম থেকেই কাজ করতে থাকে, যেটা সিনেমা দেখলে পরিচয় পরে তারপর যেটা হতে থাকে। কিন্তু যেহেতু ব্র্যাডলি কুপারের মাথায় একটাই চিন্তা, তার স্ত্রীকে ফিরে পেতে হবে, তাই সব তার ছেড়া জেনিফার লরেন্সের দিকে তার ফিরে তাকানোর সময় নেই। কিন্তু দেখা যাচ্ছে যে জেনিফার লরেন্সও তাকে ছাড়ছে না, এবং নানা রকম ছলে বলে কৌশলে শুধু তার সাথে ইন্টারাকশন করার চেষ্টা করছে। এবং সকালবেলা যখন ব্র্যাডলি কুপার জগিংয়ে বের হচ্ছে, জেনিফার লরেন্সও গাছের হাল থেকে বের হচ্ছে, তাকে ভয় দেখানোর চেষ্টা করছে এবং একসাথে জগিং করার চেষ্টা করছে। তো কিন্তু ব্র্যাডলি কুপার তাকে কোনো পাত্তাই দিচ্ছে না, তার মাথায় শুধু স্ত্রীর চিন্তা, কখন আবার তাকে ফিরে পাবে। তো এভাবে প্রথম দিকে এসে দুজনের মধ্যে ব্যাপক একটা শত্রুতা থাকে, একজন আরেকজনকে সহ্যই করতে পারছে না। এবং এর মধ্যে একদিন ব্র্যাডলি কুপার জেনিফার লরেন্সকে তার এই বর্তমানে যে টালমাটাল অবস্থা এবং একাধিক পুরুষের সাথে তার সম্পর্ক, এগুলো নিয়ে তাকে অনেক বাজে বাজে কথা বলে, এবং প্রচন্ড রকম মানসিকভাবে আহত হয় জেনিফার লরেন্স। এবং তারপরে আরো অনেক জীবনের সাথে আসলে সত্যি খুলে বলে। এভাবে আস্তে আস্তে দুজনের মধ্যে পরিচয় বা একজন একজনকে জানার পরিধিটা বাড়তে থাকে একটা সময়। এই পর্যায়ে আমরা যেটা সিনেমাতে দেখতে পাই সেটা হচ্ছে যে ওই যে আগে বলেছিলাম ব্র্যাডলি কুপারের বাবা রবার্ট ডি নিরো, তিনি হচ্ছেন অবৈধ বুক মেকিং বা সেই জুয়ারিদের সাথে জড়িত। এবং এভাবে জুয়া খেলতে খেলতে খেলাটা নিয়ে একসময় এমন একটা পরিস্থিতি আসে যে একটা জুয়া ধরেন তিনি আরেকজনের সাথে, তার এক বন্ধুর সাথে, যে যদি এই হয়, এই তার দল যদি জেতে তাহলে তাকে দেবেন, যেটা দিয়ে তিনি আবার একটা রেস্টুরেন্ট খুলতে পারবেন নিজে, এরকম একটা শর্ত আসে। তারপরে যেটা হয় সেটা হচ্ছে, এবং ওই সময়টাতেই তখন এদিকে আরেকটা কথা আমি এই ফাঁকে বলে রাখি, সেটা হচ্ছে যে জেনিফার লরেন্সের সাথে কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে তার হারানো স্ত্রী, ব্র্যাডলি কুপারের হারানো স্ত্রী নিকি, যার সাথে তার আপাতত বিচ্ছেদ চলছে। তার সাথে জেনিফার লরেন্সের খুব ভালো বন্ধুত্ব, এবং ব্র্যাডলি কুপার তাকে ব্যবহার করতে চায় স্ত্রীর সাথে একটা যোগাযোগের সেতু বন্ধন হিসেবে, অর্থাৎ জেনিফার লরেন্সে যোগাযোগ করে দেবে, যেহেতু এখন তার সাথে সরাসরি কোনো যোগাযোগ নেই। তাই সে বিভিন্ন সময়ে করে যে তুমি এই চিঠিটা পৌঁছে দাও, বা আমার এই কথাটা ওকে বলো, বা উত্তরে ওকে বলে এটা তুমি দেখো, দেখে আমাকে জানাও। এবং জেনিফার লরেন্স যদিও এটা আসলে চায় না মন থেকে, যেহেতু সে নিজেই চায় তার জীবনে ব্র্যাডলি কুপার সেই এসে তার পাশে দাঁড়ায়, তারপরে তাকে করতে হয় যেহেতু একটা মানুষ তাকে এভাবে বলছে। এবং তাকে দিয়ে সে চিঠি দিচ্ছে তার প্রাক্তন স্ত্রীর কাছে, এবং সে আবার ওটা রিপ্লাই নিয়ে দিচ্ছে। হবে একটা সময় জেনিফার লরেন্স তাকে বলে যে সামনে একটা ডান্স কম্পিটিশন আছে, সে আবার আর নাচের খুব নাচ শিখছে এবং খুব ফ্যাসিনেটেড এই ব্যাপারে, এবং বিভিন্ন রকম নাচের প্রশিক্ষণ নিচ্ছে, এবং সামনে একটা ডান্স কম্পিটিশন আছে।
এবং সেটাতে একজন পার্টনার নিয়ে পার্টিসিপেট করতে হবে। ওয়ার্ল্ডস নাচ, যেখানে পার্টনার ছাড়া আসলে ওয়ার্ল্ডস নাচে কম্পিটিশনের জন্য জেনিফার লরেন্স ব্র্যাডলি কুপারকে বলে যে আমি এক শর্তে তোমার স্ত্রীর সাথে তোমার যোগাযোগ করে দেবো বা চিঠিপত্রগুলো আদান প্রদান করবো যদি তুমি আমার ডান্স পার্টনার হও সেই আপকামিং কম্পিটিশনে। তাই বাধ্য হয়ে ব্র্যাডলি কুপার তার ডান্স পার্টনার হয় এবং যে নাচের ব্যাপারে যার কোনো একদমই ধারণা ছিল না, সে নাচ শিখতে থাকে তার কাছে এবং দুজন একসাথে প্র্যাকটিস করতে থাকে, পরিশ্রম করতে থাকে, দুজন একসাথে কম্পিটিশনে ভালো করতেই হবে। সেখানে একজনের উদ্দেশ্য হচ্ছে সেই কম্পিটিশনে ভালো করা এবং বন্ধু হিসেবে ব্র্যাডলি কুপারকে কাছে পাওয়া, এটা হচ্ছে জেনিফার লরেন্সের উদ্দেশ্য। আর ব্র্যাডলি কুপারের উদ্দেশ্য একটাই, যে তাকে মিডিয়া হিসেবে ব্যবহার করে প্রাক্তন স্ত্রীর সাথে যোগাযোগ করা, কিভাবে আবার তার কাছাকাছি হওয়া যায়। উদ্দেশ্য ভিন্ন হলেও দুজনে এভাবে একসাথে ডান্স প্র্যাকটিস করতে করতে তাদের মধ্যে বন্ধুত্বটা আরও বাড়ে এবং পরিচয়ের গভীরতা আরও গাঢ় হয়। সেটা স্বাভাবিকভাবেই ঘটতে থাকে সিনেমাতে। এবং ওই সময়টাতে সেই তার পিতা রবার্ট ডি নিরোর জোয়ারি বন্ধু তাকে এই প্রস্তাব দেয় যে তাহলে দুটো বাজি হয়ে যাক। একটা হচ্ছে যে তোমার যদি ওই দলকে হারায়, একই সাথে যে ডান্স কম্পিটিশনে ব্র্যাডলি কুপার এবং জেনিফার লরেন্স যাচ্ছে সেখানে 10 মার্কের মধ্যে তাদেরকে মিনিমাম 5 পেতে হবে। দুটো শর্তই যদি মেলে তাহলে সে এত টাকা দেবে বাজি হিসেবে, এবং যেটা দিয়ে অবশ্যই খুব ভালোভাবে একটা রেস্টুরেন্টের ব্যবসা আবার রবার্ট ডি নিরো শুরু করতে পারবেন। সো ক্রুশিয়াল পয়েন্টে থাকে সবাই যে আসলে কি হতে যাচ্ছে। তো সেই নির্দিষ্ট দিনে যেটা দেখা যায় যে জেনিফার লরেন্স আবার সেই তার প্রাক্তন স্ত্রী নিকিকে ইনভাইট করে সেই ডান্স কম্পিটিশনে, এবং বহুদিন পরে সেই দুর্ঘটনার পরে বিচ্ছেদের পরে আবার তাদের দেখা হতে যাচ্ছে। দ্যাটস ওয়াই ব্র্যাডলি কুপার বিকামস ভেরি মাচ এক্সাইটেড উইথ দ্য হোপ দ্যাট he may see his ex-wife again, and after such a long time and after so much hard time and so much waiting. আর এদিকে রবার্ট ডি নিরো টেনশন, ওই দিন তার সেই প্রিয় দল জিততে না, সেই দলের আবার সবাই চিন্তা করছে তারা 10-এর মধ্যে মিনিমাম 5 পাবে কিনা, কারণ দুটো শর্ত মিলে অবশ্যই টাকাটা বাজিতে জেতা যাবে। এরকম একটা সময় শেষ পর্যন্ত দেখা যায় যে সেই দিন প্রথম শর্ত যেটা ছিল যে রবার্ট ডি নিরোর প্রিয় দল সেই বেসবল খেলায় জিততে হবে, দেখা যায় যে প্রথম শর্তটা মিলে গেছে, অর্থাৎ তারা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হলেও শেষ পর্যন্ত জিতে গেছে বেসবল খেলায়। নাও কামস দ্য সেকেন্ড কন্ডিশন, তারা কি সেই ডান্স কম্পিটিশনে 10-এর ভিতরে 5 স্কোর করতে পারে। তাহলে অবশ্যই তার বাবা সেই বাজিতে এতগুলো টাকা জিতবে যেটা দিয়ে সে একটা নতুন জীবন শুরু করতে পারে এবং পুরো ফ্যামিলি হয়তো আবার ঘুরে দাঁড়াতে পারবে সেই নতুন একটা রেস্টুরেন্ট ব্যবসার মাধ্যমে। সেকেন্ড কন্ডিশনের উপরে সবাই তখন উন্মুখ হয়ে তাকিয়ে সেই নাচের মঞ্চের জায়গাটা, কাপল নাচছেন এবং অনেকে দুর্দান্ত নাচ দিয়ে কেউ 10-এর মধ্যে 8 পাচ্ছেন, কেউ 9 পাচ্ছেন। তাহলে জেনিফার লরেন্স এন্ড ব্র্যাডলি কুপার তারা আসলে কত পেতে যাচ্ছে, 5 কি তারা পাবে? কারণ বোঝাই যাচ্ছে যে অন্যান্য কাপল এত ভালো নাচছে, সেখানে তাদের নাচের দক্ষতা খুব একটা সুবিধার না, যেহেতু কেউ তারা প্রফেশনাল ডান্সার না, অ্যাকচুয়ালি দুজনেই অ্যামেচার। সো 5 কি আসলে পাবে? এই পর্যায়ে তাদের দুজনের নাচ শুরু হয় এবং অন্যদের থেকে একেবারেই সাদামাটা বলাই বাহুল্য, যদিও একটা সিম্পলিসিটি এবং একটা সুইটনেস ছিল, একটা অদ্ভুত প্যাশন ছিল, যেটা আসলে তাদের পার্সোনাল কেমিস্ট্রির একটা বহিঃপ্রকাশ। তারপরও জাজদের সেই কড়া চোখে শেষ পর্যন্ত তারা কত স্কোর তুলতে পারবে, দ্যাটস আ কোয়েশ্চেন। আই এম নট গোনা টেল ইউ দ্যাট আসলে তারা কত স্কোর তুলেছিল বাজিতে, শেষ পর্যন্ত দুটো শর্ত মিলেছিল, তারা জিতেছিল নাকি শেষ পর্যন্ত 5 স্কোর করতে পারেনি। আই এম নট গোনা টেল ইউ দ্যাট। আর শেষ পর্যন্ত যেটা দেখা যায় সেই নাচের কম্পিটিশনে সেই তার প্রাক্তন স্ত্রী নিকিও আসে এবং বহুদিন পরে নিকির সাথে ব্র্যাডলি কুপারের দেখা হয়। এতদিন ধরে যাকে পাওয়ার জন্য সে এত কিছু করছে, নিজেকে হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে, তার সাথে তার দেখা হয় এবং দেখা যায় যে কানে কানে কি যেন তাদের মধ্যে কথা হয়, কিন্তু সেই কথাগুলো আসলে কি, যে সেই নিকি আবার কি ব্র্যাডলি কুপারের জীবনে ফিরে আসবে নতুন করে, নাকি বড্ড দেরি হয়ে গেছে, দুজনের পথ আলাদা হয়ে গেছে, সেটার জন্য আমরা উদ্গ্রীবভাবে অপেক্ষা করতে থাকি সেই সত্যিকার উত্তরের জন্য একদম সিনেমার শেষ দিকে। আমি এটা বলবো না, এটা সাসপেন্স হিসেবে থাক যে আসলে তারা 10-এর মধ্যে কত স্কোর তুলেছিল, শেষ পর্যন্ত বাজিটা জেতা হয়েছিল কিনা, এবং যার ফলে অতগুলো টাকা দিয়ে তার বাবা নতুন করে আবার রেস্টুরেন্ট ব্যবসা শুরু করতে পেরেছিলেন কিনা, পরিবারটা ঘুরে দাঁড়াতে পেরেছিল কিনা, নাকি আরো ধ্বংসের দিকে তলিয়ে যাচ্ছিল। অ্যান্ড দ্য বার্নিং কোয়েশ্চেন, নিকির সাথে গানে গানে কি কথা হলো, আবার কিছু ফিরে আসবে জীবনে নাকি আরো দূরে কোথাও হারিয়ে যাবে। আর তার ফলশ্রুতিতে আসলে জেনিফার লরেন্স সেই অভাগা নারী রোড অ্যাক্সিডেন্টে হাজব্যান্ডকে হারিয়ে যায় একটা বেসামাল মানসিক অবস্থার মধ্যে দিয়ে জীবনটা পার করছে ক্রাইসিসের ভেতরে, তার ভাগ্যে কি ঘটতে যাচ্ছে। So what's gonna happen to Bradley Cooper, what's gonna happen to Jennifer Lawrence, and what's gonna happen to Nikki, his ex-wife, and what's gonna happen to the family? সো খুব ইন্ট্রিগিং এন্ডিং সিনেমাটার, যদি দেখেন তবেই বুঝবেন আসলে শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে। বাট ইটস সুপার ফিল্ম অ্যান্ড আই রিয়েলি লাভড ইট। সিলভার লাইনিংস প্লেবুক, আর অভিনয় সবাই দুর্দান্ত করেছেন এবং এটা দিয়ে অস্কার তো জিতেছেনই জেনিফার লরেন্স। সো এনজয় দ্য মুভি। আর এখন আমি গানে চলে যাচ্ছি এবং কিছুক্ষণ আগে সারপ্রাইজ হচ্ছে যে ফোনে কথা বলবো বহুদিন পরে অনেকের সাথে, হয়তো 989366
Be with me. So friends, welcome back. শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবার চলছে ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এ। সময় এক্স্যাক্টলি 12:13 শুনছিলাম একটু আগে সজীবের গান আমায় বোঝা খুবই সোজা যদি তুমি চাও। তার আগের গানটা ছিল গান উইশ, এবং এই মুহূর্তে আম হিয়ার, এবং আপনি আমাকে চাইলেই ফোন করে এখন পেতে পারেন এবং কথা বলতে পারেন দুদণ্ড যদি আপনি চান, এবং যদি তাতে আপনি একটু তৃপ্তি লাভ করেন। এবং আমাদের ফোন নাম্বারটা হচ্ছে 98936666। অনেক ফোন অলরেডি আসছে, দেখা যাক ফার্স্ট কলার কে হতে পারেন। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন বন্ধু? কে বলতে পারি আমি, বলেন তো। অনেকেই বলতে পারেন, রাম শাম যদু মধু অনেকেই হতে পারেন। না ঠিক সেরকম না, রাম শামও না। আচ্ছা, একটু গেস করেন কে হতে পারে। লাস্ট বার ফার্স্ট কলার কে ছিল বলেন তো? লাস্টের বার ফার্স্ট কলার? হ্যাঁ লাস্ট বার আমি ছিলাম ফার্স্ট কলার। এখন বলেন বয়সটাকে চিনতে পারেন না এখনো? মনে হচ্ছে আমার খুব রেগুলার একজন লিসনার মনে হচ্ছে। হ্যাঁ রেগুলার লিসনার। হ্যাঁ আমার খুব রেগুলার লিসনার আপনি সবসময় আমাকে শুরু দিকে থাকেন তাই না? এই তো আমি চিনতে পেরেছি আপনাকে। অনেকগুলো তো অপশন দেওয়া হলো, এখন বলেন। এই তো আমি বলে দিলাম, আপনি আমাকে সবসময় শুনেন, রেগুলার লিসনার প্রথম থেকে। না না এটা বললে হবে নাকি? আচ্ছা, আপনাকে যদি কোশ্চেন করা হয় আকাশে কি থাকে, চাঁদ না সূর্য, আপনার তো বলবেন দুটোই থাকে। হ্যাঁ দুটোই থাকে, রাইট। তবে সেরকমই হলো। রাশেদ কিংবা সজল? একটা বলতে হবে, যে কোনো একটা বলতে হবে। হ্যাঁ হ্যাঁ। রাশেদ হয়নি। কে তাহলে? তাহলে বুঝতেই তো পারছেন কে। আচ্ছা সজল। হ্যাঁ হ্যাঁ ওকে, যাই হোক আমি কিন্তু দুজনের নামের মধ্যে মানে খুব কাছাকাছি গিয়েছি কিন্তু আমি। হ্যাঁ আপনাকে 10-এর মধ্যে এখানে 5 দেওয়া যেতেই পারে। 10-এর মধ্যে 5 না, 9.5 কিংবা 10.5। না 5-এর বেশি এখানে দিব না। আচ্ছা সজল কেমন আছেন আপনি? ভালো লাগছে কথা বলতে পেরে? এই তো ভাইয়া ভালো আছি। মানে অনেকেই প্রকাশ করেন যে আমার সাথে কথা বলতে পেরে ভালো লাগছে, কিন্তু আমি বলছি যে আপনার সাথে কথা বলতে পেরে আমার ভালো লাগছে। আমি তো বারো ফার্স্ট কলার ছিলাম এখনো। এটা হচ্ছে কিভাবে সব মিলে দিতেছে। এটা হচ্ছে হার্ট কানেকশন, সোল কানেকশন, বুঝতে হবে। হ্যাঁ কিছু সম্পর্ক যেমন ওই রক্তের সম্পর্ক অতিক্রম করে না। এক্স্যাক্টলি, সো সুইট অফ ইউ। আপনি এই সম্মানে আমাকে সম্মানিত করছেন। এই ভাইয়া শোনা, আপনার কথা আমি ঠিক বুঝতে পারতেছি না, খুব আস্তে আসছে। খুব আস্তে আসছে? হ্যাঁ আমি ক্লিয়ারলি বুঝতে পারতেছি না। আচ্ছা আমি জানি না কেন, হয়তো কোনো টেকনিক্যাল প্রবলেম হতে পারে। আচ্ছা একদমই কি বোঝা যাচ্ছে না? না হালকা, মানে এই শব্দগুলো খুব আস্তে শুনতে পাচ্ছি আর কি। আচ্ছা ওকে, তো আপনার দিনকাল কেমন কাটছে? হ্যাঁ ভালো যাচ্ছে, ভালো। সবসময় তো মাঝখানে কিছুদিন অনেক অসুস্থ ছিলাম, তো বলছিলাম তো এসএমএস এ। হ্যাঁ এখন তো ভালো আছেন না? হ্যাঁ এখন মোটামুটি ইনশাআল্লাহ আগের তুলনায় অনেক ভালো, আপনাদের দোয়ায়। আচ্ছা, তো সবসময় তো এসএমএস এর মাধ্যমে অনেক কিছু বলেন, আজকে ফোনে ভিন্ন কিছু বলুন যেটা এসএমএস এ কখনো বলেননি। এসএমএস এ তো মোটামুটি সবই বলা হয়েছে, আর কি বলা যেতে পারে? এর বাইরে অনেক কিছুই বলার থাকতে পারে। হ্যাঁ অনেক কিছু বলা যেতে পারে, যেমন আমি আর কয়েকটা কোশ্চেনও করতে পারি। কোশ্চেন না, আপনার নিজের কথা বলুন। আমার নিজের কথা কি বলবো? যে কোনো কিছু, যেটা পড়াশোনা করতেছি, তো কোথায় সেকেন্ড ইয়ার আছি। কোথায় করছেন এখন? এখন মুন্সিগঞ্জে করতেছি, ন্যাশনাল মুন্সিগঞ্জে। আচ্ছা আপনি তো মুন্সিগঞ্জেই থাকেন তাই না? হ্যাঁ মুন্সিগঞ্জে থাকি, কিন্তু আসলে ওই দাবা খেলার সুবাদে ঢাকা আসা যাওয়া। আচ্ছা আপনি একজন প্রচন্ড দাবার নেশা আপনার, তাই তো? হ্যাঁ প্রচন্ড। যাক ভালো, মানে দাবার নেশা ভালো নেশা। সম্পূর্ণ থাকে ভালোবাসার জন্য দাবাটা খেলি আর কি। আচ্ছা তো দাবায় আপনার সাফল্য সম্পর্কে আমাদের কিছু ধারণা দিন, মানে কিরকম যাচ্ছে দাবায়? মানে কি বলবো বুঝতে পারলাম না। মানে দাবায় আপনার পারফরম্যান্স কেমন যাচ্ছে, মানে লাস্ট কোন টুর্নামেন্ট খেললেন, কিরকম সাফল্য ছিল, এগুলো একটু আমাকে বলেন। আমি অসুস্থতার কারণে লাস্টে আমি যে কটা সবগুলো খুবই বাজে গেছে। আচ্ছা তাই না? তো সামনে নিশ্চয়ই ভালো হবে। আমার যে আগে রেটিং পয়েন্টগুলো থেকে আগে প্রায় 200 রেটিং মাইনাস হয়েছে। আচ্ছা এখন কত রেটিং আছে আপনার? এখন রেটিং একেবারে লো হয়ে গেছে, 1700 প্লাস আর কি। 1700 প্লাস, যেখানে আমি মানে 2000 প্লাস ডিজার্ভ করি, এখানে আমার খেলা একেবারে বাতিল। আশা করছি সামনে আপনি এবার এটা পুষিয়ে নিতে পারবেন। হ্যাঁ আমি অবশ্যই করে দাঁড়াবো। আর আমি সবসময় যে কথাটা বলি, আমি যদি 1000 বার হারি, আমি 1001 বার আবার জেতার জন্য খেলি। মানে খুবই ভালো লাগলো কথা শুনে। এটা নট অনলি চেস, এটা আমি ব্যক্তিগত জীবনও, মানে দাবাতে যে শুধুমাত্র হারবো তা না, আমি প্রতিটা ক্ষেত্রে হারতে পারি, তাই না? উত্তম, খুবই ভালো লাগলো। এই স্পিরিট আমি চাই সবার মধ্যে ছড়িয়ে যাক, যে 1000 বার হারলেও আমি ঘুরে দাঁড়াবো। চেষ্টা করি, আমি 1000 বার হারলো আমি না হতাশ হই না। হতাশা জিনিসটা একসময় আমার মধ্যে খুব বেশি পরিমাণে কাজ করতো। আচ্ছা আমি সেই জিনিসটা দেখলাম যে না, হতাশা আসলে কিছুই না, এই জিনিসটা আসলে মানুষকে ধ্বংস করে দেয়, আর কিছুই না। হতাশা আসলে খুবই দুর্বল একটা জিনিস, বাতাসা খেলে এটা চলে যায়, এটা অনেকেই জানে না।
আসলে হ্যাঁ, তো এটা বাতাসে খেয়ে অ্যাটলিস্ট দূর করতে হবে। আচ্ছা, সো সজল, আপনি অন এয়ারের মাধ্যমে যদি কাউকে কিছু বলতে চান, যেহেতু হ্যাঁ রাশেদ ভাই আছে এখানে, রাশেদ ভাই তো অনেক ট্রাই করতেছে, নাঙ্গলি রাশেদ ভাই বুঝছেন। হ্যাঁ, তো রাশেদ ভাই বলো যে আমার কথা কিছুটা বললেন, তো রাশেদ ভাইকে বলবো, রাশেদ ভাই তুমি ইনশাআল্লাহ তুমিও আমার মধ্যে কামিয়াব হতে পারবে, তুমিও লাইনটা পাবে এবং তোমার জন্য শুভকামনা থাকলো, এর জন্য শুভকামনা এবং অল ড্রিমস ইমিউনিটির জন্য যাতে সবাই ভালো থাকে এই দোয়াই চাই। আর আমি ব্যক্তিগতভাবে আমি সবার কাছে একটু দোয়া চাই, পুরোপুরি এখন আমি সুস্থ হতে পারিনি, আমরা দোয়া করছি তোমার জন্য সুস্থ হতে চাই, এর জন্য আমি সবার কাছে দোয়া প্রার্থনা করছি। আর শেষ কথা আমি যেটা বলবো যে তুমি রাশেদ এবং এরকম আরো যারা রেগুলার আছো তারা সবসময় মানে পাশে থেকে সাথে থেকে যে ভালোবাসাটা দেখাচ্ছ তার জন্য আমি কৃতজ্ঞ। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমরা আপনার যতদিন বন্ধু আছেন ড্রিমস ইমিউনিটি। আমি আরেকটা বিষয় কি, রেডিও আমরা কিন্তু কোনো শোতে সময় দিই না, আমার পার্সোনালি ডক্টর থেকে আমাকে বলা হয়েছে কি প্রচুর পড়ে না ঘুমাতে, বুঝছেন। আচ্ছা, মানে এই জন্য আমার মনে করেন রাত্রি জায়গা হয় না, তো আমি তারপরও এই শনিবার এই সময়টাতে মনে করেন এটা বের করে নিই এই শোনার জন্য। মানে দিনে প্রচুর করে না ঘুমাই টুমাই নেই, মানে অন্যান্য কাজ থাকলো অন্যান্য কাজ টাজ আমি মানে একটু কম করি, দেখা গেছে আমি এই দিনটা অন্যান্য দিনে যদি চেস্ট প্র্যাকটিস করি সেগুলো খুব কম করি, জাস্ট অনলি আপনার এই শোটার জন্য কিন্তু। আচ্ছা, আমি আবেগে আপ্লুত শুনে, মানে এটা কিন্তু সম্পূর্ণ একটা খুব বেশি ভালোবাসার জন্যই কিন্তু, বুঝেন। এই ভালোবাসা আমি মাথায় তুলে নিলাম, শিরোধার্য করে রাখবো সবসময়। হ্যাঁ ইনশাআল্লাহ, ভালো থেকো। হ্যাঁ ভালো থাকবেন ভাইয়া, খোদা হাফেজ। বন্ধুরা, শুনছিলাম আমাদের খুব রেগুলার একজন ফ্রেন্ড এবং খুব চমৎকার মনের একজন মানুষ, যার নাম হচ্ছে সজল, সবসময় SMS করে থাকেন তার কথা। আপনিও চাইলে এরকম মনের কথা, ব্যথা, অভাব, অভিযোগ, অনুভূতি ব্যক্ত করতে পারেন। একটাই হটলাইন নম্বর, সেটা হচ্ছে 98936666। দেখা যাক who's gonna be the next caller. হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন বন্ধু? ভাইয়া আমি অদিতি। অদিতি, সুন্দর নাম। অদিতি, কেমন আছেন আপনি? অনেক ভালো আছি, তার কারণ হচ্ছে আজকে আপনি ফোনটা পিক করেছেন এই জন্য। আচ্ছা, আমি প্রথম ফোনটা পিক করে আছেন। হ্যাঁ, অনেক বেশি। অদিতি নামের অর্থ কি? অদিতি অদিতি নামের অর্থ হচ্ছে এক, মানে অদ্বিতীয়, এরকম সেকেন্ড অদ্বিতীয়, মানে অদ্বিতীয় থেকে অদিতি এসেছে। হ্যাঁ। আচ্ছা, ভালো কথা। তো আপনি কোন কোন ক্ষেত্রে অদ্বিতীয় সেটা একটু আমাদেরকে জানান, আমার খুব জানার ইচ্ছা হচ্ছে। আমি কোন কোন ক্ষেত্রে অদ্বিতীয়, হ্যাঁ সেটা আমি জানতে চাই। অনেকগুলা। যেমন আমি অনেক সুন্দর গান করি, সুন্দর রান্না করি। আচ্ছা, তারপর আমি আমার ফ্যামিলি মেম্বারদের অনেক 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 বেশি ভালোবাসি। অনেক 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 বেশি ভালোবাসেন? হ্যাঁ, অনেক বেশি ভালোবাসি। আচ্ছা, সো দে আর লাকি, রাইট? হ্যাঁ। তো আপনি কি করছেন অদিতি, পড়াশোনা নাকি চাকরি, কোনটা? হ্যাঁ, আমি পড়াশোনা করছি ভাই, আমি তো এখনো অনেক ছোট। অনেক ছোট? আপনি সবকিছু দেখা যাচ্ছে অনেক অনেক ভালোবাসেন, অনেক ছোট। সো আপনি কত ছোট? আমি সেকেন্ড ইয়ারে পড়ি। খুব বেশি ছোট না, আপনি অনেক বড়। কোন কলেজে পড়ছেন? আমি মহিলা কলেজে পড়ছি। হ্যাঁ, আপনি যেহেতু মহিলা, একজন মহিলা কলেজে পড়বেন স্বাভাবিক, বাট কোন মহিলা কলেজ? মহিলা কলেজে। আপনার পুরুষ কলেজে পড়ার কোনো কারণ নেই। সো অদিতি, আপনি বলেছেন যে খুব ভালো রান্না করতে পারেন, কোন আইটেমটা সবচেয়ে ভালো হয়? ভাইয়া আমি অনেক ভালো আচার করতে পারি, আচার করতে পারি, অনেক ভালো। হ্যাঁ, কি আচারের পরে আর কি কি বললেন? পুডিং, কেক। বাবা, খুবই গুণাগুণী দেখা যাচ্ছে আপনি। তো আচার খুব ভালো বানাতে পারেন। আচার কেমন খান? ভালো আচারও কি খান বৃষ্টির দিনে কাদার উপরে? হ্যাঁ খাই, বাট রান্নাটা শেখা হচ্ছে একজনের জন্য শিখেছি। কার জন্য? সেটা হচ্ছে আমার মামার জন্য। আমি আমার মামাকে আসলে যে কতটা ভালোবাসি সেটা বলে বোঝানো যাবে না। তো ও আমার হাতে রান্না খেতে অনেক পছন্দ করে, এই জন্য আমি সবসময় কিছু না কিছু রান্না করি। আপনার মামা, তাই না? হ্যাঁ। আচ্ছা, ওকে। এইবার রান্না ছেড়ে আসি গানের বেলা। আপনি বলেছেন যে অনেক ভালো গান করেন আপনি। হ্যাঁ। তো কি ধরনের গান সাধারণত আপনি করা হয়, কোন ধাঁচের? আমার রবীন্দ্রসঙ্গীত গাইতে ভালো লাগে, আধুনিক গান গাইতে ভালো লাগে। আচ্ছা, তো একটা রবীন্দ্রসঙ্গীত আমরা একটু শুনি আপনার কণ্ঠে। হ্যাঁ, ওকে। আমার পরাণ যাহা চাই তুমি তাই গো, আমার পরাণ যাহা চাই তোমার ছাড়ায়া জোতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরাণ যাহা চাই। শেষ ভাইয়া। চমৎকার, চমৎকার হয়েছে। আমি খুব মুগ্ধ হয়ে শুনছিলাম, সত্যি বলছি।
একটা রবীন্দ্রসঙ্গীত শুনলাম, তো আপনি আধুনিকও ভালো গান করেন বললেন, তো একটা আধুনিক গান একটু হয়ে যাক তাহলে। আধুনিক গান, ওকে। যাও বলো তারে মেঘের পারে, বৃষ্টি বন্দনা জুড়ে ধরণী তল। যাও বলো তারে যাব না সারে, মেঘের শত দলে চুয়ে ফিরে। চাতাল হাওয়ারি ধ্বনি বৃষ্টিকে শোনে না, মূল পে কোন তোলে ঝিমতানা দেরে না। ঝিমতানা বাজে ঝিমতানা, বাজে ঝিমতানা দেরে না। শেষ। আচ্ছা, তো আপনি নিজের পছন্দের দুটো গান গাইলেন, এবার আমার একটা পছন্দের গান কি, আমার রিকোয়েস্ট কি রাখবেন একটু? ওকে, আমি আপনাকে দুটো অপশন দিচ্ছি, এই দুটো যে কোনো একটা গাইলেই হবে। সেটা হচ্ছে যে একটা হচ্ছে মাঝে মাঝে তবু দেখা পাই, আর একটা হচ্ছে একটু ছোঁয়া লাগে। তো এই দুটো গানের যে কোনো একটা যদি আপনার বলতে পারবো। ওকে, বললে হবে না, গাইতে হবে তো। ওকে, তাহলে সেকেন্ডটা একটু গিয়ে শোনান। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, টানি দিয়ে মনে মনে রুচি একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি প্রত্যেকটা গানই যতগুলো রিকোয়েস্ট করলাম সবগুলো শোনালেন, কোনো টালবাহানা করেননি, খুব ভালো লাগলো। ইট ওয়াজ সো সুইট অফ ইউ টু সিং অল দোজ সংস ফর আস। হ্যাঁ ভাই, একটা জিনিস বলতে চাচ্ছি। হ্যাঁ জি, বলুন। আপনাকে তো অনেক থ্যাঙ্কস, আর গডকে অনেক থ্যাঙ্কস যে মনটা খুব খারাপ ছিল, বাট এই মুহূর্তে আমার ফোনটা পিক করেছেন, কারণ আমি অনেক দিন ধরে ট্রাই করলাম, আমার ফোন যায় না। একবার চিন্তা করেছিলাম এটা আসলে ভুয়া, ফোন যাই না আর ফোন দিব না। আচ্ছা, একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আমার মামা শুনতেছি কিনা বলতে পারি না, বাট একটা কথা বলবো, মামা আমি তোমার অনেক 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 ভালোবাসি, অনেক ভালোবাসি। আমার লাইফের বেস্ট ফ্রেন্ড বলো, আমার সুখের সাথে বলো, সবকিছু তুমি। আর আরেকটা স্পেশাল মানুষের জন্য একটা কথা বলবো, ওর নাম হচ্ছে ওয়াহিদ। হ্যাঁ জানি তুমি আমাকে একদম পছন্দ করো না, মানে করো কখনো বলবে, তারপর তোমাকে অনেক লাভ করি, যদিও তুমি অনেক পচা। অনেক অনেক পচা, তারপরে অনেক ভালোবাসছেন, ভালো, কিন্তু আমার কাছে অনেক ভালো। আচ্ছা, তো আমার ধারণা আপনি আমাদের কনভারসেশনটা রেকর্ড করেছেন, তাই না? হ্যাঁ ভাইয়া, করতে হবে না, না হলে মামা। হ্যাঁ, আমি এক্স্যাক্টলি আমি সেটাই বলছিলাম যে আপনি যেহেতু রেকর্ড করেছেন, সো এই কথাটা আপনি মামাকে এবং সেই ওয়াহিদকে শুনিয়ে দেবেন, নিশ্চয়ই অনেক খুশি হবে তারা। ওকে, হ্যাঁ খুশি হবে। ওকে, সো থ্যাঙ্কস ফর কলিং, স্টে টিউনড এন্ড স্টে ফাইন। ওকে, বাই। So friends, that was সজল and অদিতি, এবং খুব ভালো লাগলো তাদের দুজনের সাথে কথা বলে, এবং আশা করছি আপনাদের আরো অনেকের সাথে কথা হবে আজকে রাতে। সাথে থাকুন এবং ট্রাই করবেন 993666 এই নাম্বারটাতে। আরো কিছু সেগমেন্টও থাকবে নিশ্চয়ই, এবং এখন আমরা একটা গান শুনে তারপরে আরো একটা গান শুনে তারপরে ফিরে আসছি, সাথে থাকুন। So friends, welcome back once again. শুনছেন রেডিও 88.4 FM, আর চলছে স্যাটারডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো ড্রিমস অ্যাভিনিউ, যেখানে আপনার স্বপ্ন সারথী রাজ আপনার সাথে আছে রাত 2টো পর্যন্ত। থাকবে অন্যরকম এপিসোড আজকে হচ্ছে, যেখানে আপনি ফোন করলে চাইলেই একটা নাম্বারে ডায়াল করে আমাকে পেতে পারেন। আমাকে পেতে পারেন মানে হচ্ছে যে আমার সাথে কথা বলতে পারবেন। দ্য হটলাইন নম্বর ইজ 98936666, এবং বেশ কিছু সেগমেন্ট থাকছে, একটা হয়ে গেছে, আরো থাকবে, অনেক কিছু থাকবে। ইটস আ হ্যাপেনিং নাইট, সো সাথেই থাকুন এবং দেখা যাক এই মুহূর্তে কোন বন্ধু ওয়েট করছেন কথা বলার জন্য। আমরা তাকে অন এয়ারে নিচ্ছি এখন এই মুহূর্তে। হ্যালো। হ্যালো ভাইয়া, কে বলছেন বন্ধু? আমি সাথী ফার্মগেট থেকে। হ্যালো, সাথী ফার্মের থেকে। জি ভাইয়া। কেমন আছেন আপু? হ্যালো, সাথী শুনতে পাচ্ছেন আমাকে? মেবি টেকনিক্যাল প্রবলেম তো মাঝে মাঝে হয়েই যায়, ফোন কেটেই যায়, নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যায়। সে যাই হোক না কেন, আমরা এটাকে এই দুর্ঘটনাকে আমরা আমাদের স্বাভাবিক বলে মেনে নিচ্ছি এই মুহূর্তে। কিছুই করার নেই, দুঃখ প্রকাশ করা ছাড়া। অনুতপ্ত হৃদয়ে আমি পরের কলারের জন্য ওয়েট করছি এই মুহূর্তে। দেখা যাক কে ওয়েট করছেন এর পরের বন্ধু তিনি। সাথীকে আমরা হারালাম একটু আগে, দেখা যাক নতুন কোন সাথীকে আমরা পেয়ে যাই আমাদের চলার পথে।
হ্যালো 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 বন্ধু। ইরাজ ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, কে বলছেন? অনেক পুরানা লিসেনার, একা পাখি। একা পাখি বসে আছে শহরে দেয়ালে। আপনি বোধহয় আপনি এই কথাটাই বোধহয় আপনাকে বলতাম, তাই না? ফোন দিলে বা এসএমএস করলে, মোস্ট প্রবাবলি, অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার, তাই না? শিরোনামহীন সেই গানের মতো করে। সো অনেকদিন পরে কথা হচ্ছে। একা পাখি কেমন আছেন? এই তো আছি, ভালোই। ভালোই আছেন? অনেক দিন। হ্যাঁ অনেকদিন পরে। তো আপনি বোধহয় স্বামীবাগ থেকে আমাকে এসএমএস করতেন। না, দ্যাট ওয়াজ মাই ফ্রেন্ড দোলা, স্বামীবাগ থেকে। আচ্ছা, আপনি করতেন কোথা থেকে জানো? আমি আমার বাসা থেকেই করতাম। আপনার বাসাটা থেকেই করতেন নিশ্চয়ই, অন্য কারো বাসা থেকে করতেন না তো? সেটা কোথায় যেন ছিল? বাসাটা ছিল, এখনো আছে, ঢাকা শহরেই, রামপুরায়। আচ্ছা আচ্ছা, ভালো লাগলো শুনে। তো অনেকদিন পর কথা হচ্ছে। একা পাখি, আপনি কি এখন একা আছেন নাকি দোকা বা টেকা চৌকা হয়ে গেছেন, কোনটা? না, এখনো একদমই। এখন একা পাখি আছেন? হ্যাঁ, রাইট। শহুরে দেয়ালে অন্য কোনো পাখি এসে আপনার পাশে বসেনি সোফার? না, আপাতত এখনো না। আপাতত এখনো না। সো এখন কি করছেন আপনি? আমি এখন একটা প্রাইভেট কোম্পানিতে আছি প্রায় 3 বছর ধরে। এই তো বিজি লাইফ। খুবই বিজি? যান্ত্রিক, একদম খুব বাজে রকমের বিজি। বাজে রকমের বিজি মানে কি? বাজে রকমের বিজিটা এরকম যে সবাই খুব কমপ্লেইন করে যে আমি কারোর সাথে যোগাযোগ রাখি না, আনসোশ্যাল হয়ে গেছি, ব্লা ব্লা ব্লা। তো আমি জানি যে কমপ্লেইন গুলা লিগাল, তাই পেতে নেই। আচ্ছা, মনে মনে সরি বলি আর মুখে খালি হাসি। মনে মনে সরি বলেন, মুখে খালি হাসি। এটা তো উল্টা করতে পারে, যে সরিটা মুখেও বলতে পারেন, মনে মনে না বলে। ফার্স্টে বলতাম, কিন্তু আসলে পরে আর বলি না, কারণ কত সরি বলা যায়। কত সরি বলা যায়? আপনি রেকর্ড করে নেবেন, ওটা সবাইকে বাজিয়ে শোনাবেন, মুখে যেন কষ্ট করে না বলতে হয়। দ্যাটস আ গ্রেট আইডিয়া। ওকে, সো একা পাখি, যেহেতু এই মুহূর্তে অনেক আছেন, কোনো বন্ধুকে কিছু বলতে চান, স্পেশাল কোনো ফ্রেন্ডকে? স্পেশাল কোনো ফ্রেন্ডকে না, সব ফ্রেন্ডকে স্পেশালি বলতে চাই যে আই এম স্টিল লাইক বিফোর, আমি আগের মতোই আছি, জাস্ট একটু ব্যস্ত, এই তো। আর আশা করি তারা শুনবে এবং বুঝবে যে আপনি আগের মতোই আছেন। যারা শুনতেছে তারা যেন বুঝে। ও, আপনাকে বলি, মাসখানেক পরে আপনার বার্থডে আসছে, তখন তো হয়তো এইভাবে উইশ করতে পারবো না, এসএমএস থ্রুতেই উইশ করতে হবে। তো আগে থেকে একটু অ্যাডভান্স জানাই নেই, হ্যাপি বার্থডে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। বোধহয় এবছর আপনি সবার আগে উইশ করলেন আমাকে, সো ইউ আর দ্য ফার্স্ট ওয়ান। ওকে, ভালো থাকবেন। আপনার দিনটা ভালো যাচ্ছে? হ্যাঁ ভালো যাচ্ছে, দোয়া করবেন আমার জন্য। একা পাখি, ভালো থাকবেন। আচ্ছা, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ, থ্যাঙ্কস ফর কলিং। সো ফ্রেন্ডস, শুনছিলাম আমাদের অনেক পুরনো আরেকজন বন্ধু একা পাখির কথা, যিনি এই মুহূর্তেও এখনো একা পাখি হিসেবে আছেন, কিন্তু অনেক ব্যস্ত সময় কাটাচ্ছেন, যার কাছ থেকে আমরা শুনলাম। আর সো দেখা যাক আরেকজন বন্ধুকে আমরা নিতে পারি। কে সেই বন্ধু হতে যা করছি তার জন্য নাম্বারটা হচ্ছে 98936666। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন বন্ধু? ইমন বলছি, গ্যান্ডারিয়া থেকে। গ্যান্ডারি থেকে ইমন বলছেন। কেমন আছেন ইমন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, এই তো ভালো আছি ভাইয়া। তো ইমন গ্যান্ডারি থেকে কি করেন আপনি? পড়াশোনা নাকি অন্য কিছু? জি না, পড়াশোনা করে আপাতত ব্যবসা করতেছি। ব্যবসা কিসের? ফার্নিচারের ব্যবসা করছেন? আচ্ছা, তো ফার্নিচার ব্যবসা করছেন, বেশ ইন্টারেস্টিং। এইটা ব্যবসার সাথে আমার অনেক কথা হচ্ছে, এর আগে আমার সম্ভবত কোনো ফার্নিচার ব্যবসার সাথে কথা হয়নি। আমি প্রথম মিডিয়াতে কথা বলতেছি, রেডিও। আচ্ছা, তো আপনারও প্রথম, আমারও প্রথম, দুজনেরই প্রথম। জি হ্যাঁ। আচ্ছা, খুব খুশি লাগতেছে যে আপনার সাথে কথা বলতে পারতেছি। আমারও খুব খুশি লাগছে। সো বন্ধু ইমন, আপনি কি বিবাহিত জীবন যাপন করছেন নাকি অবিবাহিত? এখন অবিবাহিত আছি অবশ্যই। এই প্রশ্নটা করলাম এই কারণে, সেটা হচ্ছে যে যেহেতু আপনি ফার্নিচার ব্যবসায়ী একজন, সাধারণত দেখা যায় যে নবদম্পতি নিউলি ম্যারিড কোনো কাপল হচ্ছে যে প্রথম জীবন যখন শুরু করে একসাথে, দেখা যায় যে অনেক স্বপ্ন থাকে, এই বা অনেক স্বপ্ন কিন্তু তাদের থাকে একদম শুরু প্রাথমিক জীবনে, যে বসার ঘরের সোফাটা এরকম হবে, বেডরুমের খাট বা ড্রেসিং টেবিল এরকম হবে। তো আপনি যেহেতু একজন ফার্নিচার ব্যবসা, এরকম কোনো সুইট স্টোরিজ কি আপনি আপনার জীবনে ঘটেছে যে আপনি এরকম কোনো কাপলকে খুব ড্রিমি, খুব স্বপ্নালু একটা চোখ নিয়ে আপনার দোকানে আসতে দেখেছেন, ভবিষ্যতে স্বপ্ন সাজাচ্ছে তারা? সামথিং লাইক দ্যাট ইউ ক্যান শেয়ার উইথ আস। হ্যালো, হ্যাঁ, এরকম কোনো কিছু কি শেয়ার করতে পারেন? এরকম কোনো কিছু অভিজ্ঞতা হয়েছে? আমি আসলে কথাটা বুঝতে পারি নাই। আচ্ছা, তাহলে তো আসলে অনেক সময় লাগবে, কারণ যে আবেগ, উত্তেজনা, উদ্দীপনা নিয়ে আমি কথাটা বলেছিলাম, এটা মাঠে মারা গেল।
ওকে, কোনো ব্যাপার নেই। সো বন্ধু ইমন, আপনার কথাই বলুন, আপনার নিজের জীবন স্বপ্ন নিয়ে কিছু বলুন, আরেকজনেরটা থাক। হ্যাঁ, আপনারটাই বলুন, কেমন যাচ্ছে জীবন, দিনকাল কেমন যাচ্ছে? প্রতিটা মানুষের একটা স্বপ্ন থাকে, আমার অনেক স্বপ্ন আছে যে আমিও কোনো এক বিয়ে করলে তো ভালোভাবে সময় কাটাবো, করবো। দোয়া করবেন সবাই যেন ভালো থাকতে পারি। আচ্ছা, বিয়ে নিয়ে আপনার স্বপ্নটা এই মুহূর্তে একমাত্র স্বপ্ন বিয়ে, কতদিন নাগাদ, মানে কতদিনের মধ্যে করার ইচ্ছে? বিয়ে করার ইচ্ছে আছে আরো 2 বছরের মধ্যে। 2 বছরের মধ্যে? এই 2 বছর সময়টা কেন, মানে এর মধ্যে আপনার কি কি প্ল্যান, যে এইটা গোছাবো এটা করবো, এরকম কোনো প্ল্যান আছে জন্য 2 বছর? প্ল্যান, আমি আপাতত ব্যবসা করতেছি 3 বছর হয়েছে। তো আমার ব্যবসাটা আরো বড় করার চেষ্টা করতেছি, মানে এখন আমার এলাকায় আমার বাড়ি। আপনি মুন্সিগঞ্জ থেকে কথা বলছেন? আচ্ছা জি, আমি মুন্সিগঞ্জে আমি একটা শোরুম নেবো, ফার্নিচারের বড় করে চিন্তা ভাবনা আছে। তারপর সেই শোরুম কমপ্লিট করার পর তারপর আমার বড় ভাইয়ের দেশের বাইরে আছে, উনি আসলে বিয়ে শাদী করবো। আচ্ছা আচ্ছা, শুভকামনা থাকলো আপনার ভবিষ্যৎ জীবনের জন্য। একটা ভালো শোরুমের মালিক হবেন আপনি, এবং ভালো একজন গৃহিণীও আপনার জীবনে আসবে, এই আশা করছি। শুভকামনা থাকলো। হ্যাঁ, আরেকটা কথা আমার। জি বলেন। আমার একজন বন্ধুকে ডেন্ডিকেট করে একটা কথা বলতে। হ্যাঁ, নাম কি তার বন্ধুর? তার নাম শ্যামলী। শ্যামলী, আচ্ছা। উনি কি শ্যামলীতে থাকেন? শ্যামলী এখন গোপালগঞ্জে থাকে, ওর শ্বশুর বাড়ি। আচ্ছা, বলুন কি বলবেন তাকে নিয়ে। ও বর্তমানে প্রেগনেন্ট, তো সামনের 10 তারিখে ওর ডেট হবে। দোয়া করবেন, দেশের সব মানুষের কাছে দোয়াতে যেন ও ভালো থাকতে পারে, এরকম একটা দোয়া করবেন। অবশ্যই, আমরা তার জন্য অনেক দোয়া করবো এবং শুভকামনা থাক সবার জন্য। একটা ছোট ভাই আপনার সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ, দিন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনার কি নাম ভাইয়া? আমার নাম মোহাম্মদ মাসুম। আপনার অনেক বড় একটা ফ্যান আমি, আপনার কথা বলে অনেক ভালো লাগে আমার। অনেক বড় মানে কি, আপনার হাইট কত? 6.5 ফিট কিংবা 7 ফিট এরকম? না, এরকম না, অবশ্যই আপনার বয়সটা অনেক ভালো লাগে, তো আপনার কথাগুলো আমার অনেক মনে করছিলাম। আচ্ছা, মানে বিবেকে অনেক নাড়া দেয়। বিবেকে অনেক নাড়া দেয়। আচ্ছা, শুনে ভালো লাগলো এই কথাটা শুনে। তো অল্প কিছুক্ষণ আগে একটা মেয়ে আপনাকে ফোন দিয়েছিল, একটা গান শোনা হয়েছিল, তো গানগুলো অনেক ভালো লাগছে। তো আপনিও কি শোনাতে চান? গান টান করি তো আমার। আচ্ছা, তাহলে আপনি ওটা শুনিয়ে দিন গান, আশা করছি এটাও ভালো লাগবে। আচ্ছা, অনেক রাত হয়েছে তো একটা যাই। গান যে কোনো একটা আপনার পছন্দের গান আমাদেরকে শুনিয়ে দিন। আচ্ছা, আমার একটা ফেভারিট গান, বর্তমানে অনেক ভালো লাগে এই গানটা। কেন রে চলে গাড়ি অচেনা স্টেশনে, আওয়ারে পারে চলে সবারই গোপনে, আমি আমারে ছাড়িয়া যাও কার শোনে, আমি আমারে ছাড়িয়া যাও কার শোনে, তবে তারে মাটি দিয়া বানাইলা রে, এমন ইন্দা বইছে গাড়ি নদীর ধারে, ওরে মন চলছে গাড়ি অচেনা স্টেশনে, কেন রে চলে গাড়ি অচেনা স্টেশনে, আওয়ারে চলে সবারই গোপনে, চলছি আমি আপন বাড়ি রে, দিনে দিনে পয়সা গেছে আপন পড়শি রে, ও চলছি আমি আপন বাড়ি রে, দিনে দিনে পয়সা গেছে আপন পড়শি রে। চমৎকার হয়েছে বন্ধু, চমৎকার চমৎকার, খুব ভালো লাগলো গানটা। ভাইয়া আমার জন্য দোয়া করবেন, আমি অবশ্যই মিউজিকে আছি, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই অবশ্যই দোয়া করছি এবং খুব ভালো লাগলো। আপনি অনেক আবেগ দরদ দিয়ে গানটা গেয়েছেন, যেগুলি হয়তো এটা ভবিষ্যতের একটা অপার উজ্জ্বল সম্ভাবনা খুলে দেবে আপনার জন্য, সেই প্রত্যাশা থাকলো আমাদেরকে। ভালো থাকবেন বন্ধু, অনেক ধন্যবাদ গান শোনানোর জন্য। দুর্ধর্ষ হয়েছে গানটা, হ্যাঁ, অমায়িক হয়েছে খুবই। আচ্ছা, ওকে, অল দ্য বেস্ট। ওয়ালাইকুম আসসালাম, থ্যাঙ্কস ফর কলিং। সঙ্গীত এবং দুজনের কথা একসাথে, তার আগে ছিল আরেকজনের কথা। সো আপনিও চাইলে কথা বলতে পারেন 989366 এই নাম্বারটাতে। এবং এখন আমরা চলে যাচ্ছি পরের গানটাতে, একটা রবীন্দ্রসঙ্গীত শুনবো, অর্ণবের কণ্ঠে শুনছি গানটা, আধেক ঘুমে গানটা নাম। তবে আপনি আবার ঘুমিয়ে যাবেন না, এখন অনেক সেগমেন্ট, অনেক কথা, অনেক গান, অনেক কনভারসেশন বাকি, সাথে থাকুন, একটু পরে ফিরছি।
Hey friends, welcome back. শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবার আর চলছে ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এ একটা ভিন্ন রকম ড্রিমস অ্যাভিনিউ হচ্ছে। বেশ কিছু সেগমেন্ট অনেকদিন পরে হচ্ছে এবং টেলিফোনে কথা হচ্ছে বন্ধুদের সাথে। তবে এখন আপাতত কথা বলছি না, এখন আমি একটা সেগমেন্টে যাব। সেগমেন্টের পরে গান শুনে আবারও নিশ্চয়ই কথা বলবো। FM লাইব্রেরি। So friends, welcome to the segment FM Library. বহুদিন পরে সেই 1757 সালে পলাশী যুদ্ধের পরেই প্রথম এই সেগমেন্ট হচ্ছে এবং এতদিন ধরে অনেকেই অনেকভাবে আমাকে তিরস্কার করেছেন, ভর্ৎসনা করেছেন, নূরে নরাধম তুই কেন কোন। অবশেষে বহুল প্রতীক্ষিত সেই সেগমেন্ট আবারও হচ্ছে এবং যেটা বলেছিলাম বেশ কিছুদিন আগে যে আরণ্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা অসাধারণ বই পড়ছিলাম, সেই বইটার উপর আমি রিভিউ করব, আজকে সেটা করব। এই বইটা হচ্ছে যে শেষ যে ঈদের ছুটিতে বাড়ি গিয়েছিলাম, এই বইটা নিয়ে গিয়েছিলাম এবং একেবারে সেই বৃষ্টিস্নাত সময়গুলোতে ঝিরিঝিরি বর্ষণধারার মধ্যে সেই নদী বিধৌত এলাকায় বসে এই বইটা পড়তে পড়তে এবং প্রকৃতি নিবিড় সান্নিধ্যে বসেই পড়তে পড়তে একটা অদ্ভুত অনুভূতি তৈরি হয়েছিল এবং তার পরবর্তীকালে কিছুদিনের মধ্যে আমি ওই মৌলভীবাজার সিলেট অঞ্চল এবং সেই পাহাড় অরণ্যানী সেগুলো দেখে এবং মনে হচ্ছিল যে না আরও বেশি করে হৃদয় উপলব্ধি করছি সেই আরণ্যক বইয়ের প্রভাব আমার উপরে। এবং আমার কাছে মনে হয় যে এটা এমন এক বই যেটা পড়ার পর আসলে কখনোই মন থেকে এটা আপনি কখনোই কোনোদিনের জন্য ভুলবেন না এবং দূর করতে পারবেন না, এটার প্রভাব সারা জীবন থাকবে। এমন একটা বই, অদ্ভুত আকর্ষণীয় সম্মোহনী শক্তিশালী ক্ষমতা এই বইয়ের। যদি আপনি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন এবং যদি একটু ভিন্নভাবে জীবনকে দেখার মতো মানসিকতা আপনার থেকে থাকে, তবে আমি যেটা বললাম সেটা সত্যি হবে, আপনি কখনোই বইটার কথা প্রভাবটা এড়িয়ে যেতে পারবেন না, ভুলতে পারবেন না। আরণ্যক এমনই একটা বই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। এই বইটা একেবারেই অন্যরকম একটা বই এবং আমি জীবনে যত বই পড়েছি তার মধ্যে সব বই থেকে আলাদা একটা অর্থে, সেটা হচ্ছে যে বেশি সব বইয়েই বা সব গল্পে সব উপন্যাসে মানুষই থাকে কেন্দ্রীয় ভূমিকায়, কোনো না কোনো মানুষ কেন্দ্রীয় চরিত্রে এবং যাদেরকে ঘিরেই তাদের জীবনের ঘটনা আসলে বইটা বানানো হয় বা লেখা হয়, উপজীব্য থাকে তাদের জীবনের নানা ঘাত উপঘাত এগুলোই। কিন্তু এটা এমন একটা বই মনে হয়েছে আমার কাছে এবং এরকম বই আমি আর কোথাও পড়িনি, না বিশ্ব সাহিত্যে না বাংলা সাহিত্যে, যেটা পড়ে আমি অন্য অনেকে হয়তো অনেক কিছু বলতে পারেন, আমি একান্তই আমার ব্যক্তিগত অনুভূতি বলছি। আমার কাছে মনে হয়েছে কোনো মানুষ না, যদিও অনেক মানুষের আছে বা লেখকের জবানিতে তার আত্মজৈবনিক কিছু কথা উঠে এসেছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই বইয়ের কেন্দ্রীয় চরিত্র কোনো মানুষ নয়, একেবারেই অন্য কিছু, এবং সেটা হচ্ছে প্রকৃতি। প্রকৃতি হচ্ছে এই বইয়ের কেন্দ্রীয় চরিত্র এবং বিভিন্ন প্রান্তর, পাহাড়, অরণ্যানী, পাহাড়ি ঝর্ণা, নীল আকাশ, একেবারেই ভিন্ন রকম এবং ভিন্ন স্বাদের সেই অনুপম এবং অতীন্দ্রিয় যে একটা সৌন্দর্যের হাতছানি সেই নিবিড় প্রকৃতির মাঝে পেয়েছিলেন লেখক ওই সময়টাতে, সেই প্রকৃতি হচ্ছে এই বইয়ের প্রধান চরিত্র এবং সেই প্রকৃতি হচ্ছে উপজীব্য। মানুষগুলো এসেছে হয়তো তার ঘটনার প্রয়োজনে বা আসলে কাহিনীটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু প্রকৃতি প্রত্যেক পাতায় পাতায় লেখায় বর্ণনায় এবং প্রত্যেকটা শব্দে যে এক অদ্ভুত সুন্দর মূর্ছনা এবং দোতনা নিয়ে উঠে এসেছে, আমার কাছে মনে হয়েছে যে সেই সৃষ্টিকর্তার অপার করুণা ধারায় যেই পুরো বিশ্ব পৃথিবী ধরনী মহিমান্বিত এবং অদ্ভুত যে সৌন্দর্য আমাদেরকে চন্দ্রাহত করে, বিস্ময়াভিভূত করে, সেই প্রকৃতি এত অনিন্দ সুন্দরভাবে অন্য কোনো বইয়ে হয়তো আসেনি। সম্পূর্ণ রকম প্রকৃতিকে উপজীব্য করে একটা উপন্যাস লেখা যেতে পারে, এটাও আসলে অভাবনীয়। এবং এত কিছু বলছে দেখে বুঝতেই পারছেন যে কতটা বেশি নাড়া দিয়ে গেছে বইটা। আর এটা এমন একটা বই যেটা আসলে এফএম লাইব্রেরি সেগমেন্টে আমি ওভাবে অনেক ঘটনা, যেহেতু আসলে ওরকম তেমন কোনো ঘটনা বইটাতে নেই, ছোট ছোট অনেক টুকরো মানুষের কথা বলা হয়েছে, একেবারেই প্রত্যন্ত জনগোষ্ঠীর, একেবারেই নিম্নবিত্ত সমাজের নিচু শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে খুব বিচ্ছিন্নভাবে, ছোট ছোটভাবে। সেগুলো আসলে ওভাবে বলার মতো ঘটনা এফএম লাইব্রেরি সেগমেন্টে না, এবং সত্যিকার অর্থে কোনো খুব নাটকীয় ঘটনার ঘনঘটি খুব নিস্তরঙ্গভাবে কাহিনী আগাচ্ছে, কিন্তু কাহিনীটাই উপন্যাসের বড় কথা নয়, যেটা আগেই বলেছি যে এই আমাদের চিরায়ত যে জীবন, কর্মব্যস্ততা, দ্বন্দ্ব, সংঘাত, স্বার্থ, বিদ্বেষ, হানাহানি, লোভ, লালসা, প্রতিযোগিতা, সবসময় একটা দৌড়, ব্যস্ততা এবং এই যে সেই যান্ত্রিকতা, এই সব কিছু থেকে একেবারে দূরে গিয়ে একটা ভিন্ন জীবন, যেখানে কোনো গতি নেই, কোনো বেগ নেই, কোনো যান্ত্রিকতা নেই, কোনো ছুটে চলার বিরাম নেই, কোনো অবিরত তাড়া নেই, সবের কোনো কিছুই নাগরিক জীবনের যাবতীয় ক্লেদ কিংবা যাবতীয় জঞ্জাল সব কিছুই সেখানে বিলীন হয়ে গেছে একেবারেই অপার শান্তির, অনুপম সৌন্দর্যের এবং একদম প্রকৃতির মাঝে সেই বিশ্ব মানবতার, আমি যে এক নিখিল মানব, এই মহাপৃথিবীর আমিও এক সন্তান, আমি এক অংশীদার, আমিও তার অংশ, সেই অমরাত্মার সেই অতলান্তিক যাত্রার আমিও একটা কণামাত্র হলেও আমিও তার অংশ, সেই অনুভূতির
জাগানো জায়গা, নিকল ঘেঁষি আসলে কিছু অনুভূতির অব্যক্ত এবং অনিন্দ সুন্দর বর্ণনা অনির্বচনীয় ভাবে এই বইয়ে তুলে এসেছে। আসলে আমি ঠিক বোঝাতে পারবো না, এটা খুব মানে অ্যাবস্ট্রাক্ট বিউটি, আসলে তাকে খুব বর্ণনা করা যায় না, তাই এটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং মনে হচ্ছে। আমি আসলে কিভাবে এই বইয়ের কথা আমি এই সেগমেন্টে বলবো, কোনো কাহিনীর ঘন ঘটনা নেই, কোনো আসলে আমি কিভাবে বুঝবো আমি বুঝতে পারছি না। শুধু একটাই বলবো যে বইটা পড়েন, তাহলে আসলে আমার কথাটা হয়তো নিহিত অর্থটা বুঝতে পারবেন। একটু সংক্ষেপে আমি বলি, তারপরেও চেষ্টা করি, অপচেষ্টা করা যাক। বই আগে বলেছি যে আসলে বর্ণনা দেওয়ার মতো খুব বেশি কি বলা যাবে আমি জানি না। এই বই আসলে যেটা হয় যে লেখক তার নিজের জীবনী মানে জবানিতেই আত্মজৈবনী কিছু ঘটনা তুলে ধরেছেন, যে তিনি প্রথমে মানে পড়াশোনা শেষ করে বেকার অবস্থায় ঘুরছিলেন, জীবিকার সন্ধানে এখানে ওখানে ঘুরছিলেন কলকাতা শহরে, কোথাও কোনো আসলে কোনো চাকরি হচ্ছিল না। তখন তারই এক ধনী বন্ধু, এক জমিদার তনয়, জমিদারের সন্তান, তাকে একটা হঠাৎ করে দৈব ক্রমে একটা চাকরির অফার দেয়। চাকরিটা হচ্ছে যে সেই জমিদার সন্তানের, তাদের জমিদার যেহেতু তার বাবা, তাদের অনেকগুলো স্টেট আছে এবং অনেক বড় বড় সারা ভারতবর্ষ জুড়ে, এবং তার একটা হচ্ছে আসলে সেই মধ্যপ্রদেশ বা উত্তরপ্রদেশে সেই অনেক দূরে সেই জঙ্গল এবং পাহাড় শোভিত অরণ্যের মধ্যে তাদের অনেক শত শত হাজার হাজার একর জমি, এবং সেখানে ম্যানেজার হিসেবে থাকে। তো অন্য কথা হচ্ছে প্রথমে শুনে তার মনে হচ্ছিল এত দূরে যাবো, জঙ্গলের মধ্যে পাহাড় পর্বত, কোনো মানুষজন নেই, লোকালয় নেই, সভ্যতার ছিটে ফোটা নেই, এরকম একটা জায়গাতে যাবো একা একা। কিন্তু যেহেতু তার জীবিকার অন্য কোনো সংস্থান হচ্ছে না, তাই সে সেই চাকরিটা গ্রহণ করে, এবং এই চাকরির সুবিধা তাকে আসলে সেই এলাকায় যেতে হয়। এবং ঘটনা হচ্ছে এটা, এবং তারপরে সেখানে গিয়ে সেই প্রকৃতির কোলে সে 6-7 বছরের মতো থাকে, এবং সেখানে সে একেবারেই নিচু শ্রেণী কিছু মানুষের তাদের জীবনের ছোট ছোট টুকরো হাসি কান্না গল্প, অদ্ভুত সারল্যে মেশানো সেই মানুষগুলো তাদের জীবনের সাথে পরিচয় ঘটে, এবং সবকিছু ছাপিয়ে আসলে বড় হয়ে ওঠে প্রকৃতির নিবিড় সান্নিধ্যে তার কাটানোর সময়, এবং অদ্ভুত অনুভূতি এবং জীবনকে নতুনভাবে দেখার একটা যে সুযোগ তার ঘটে, তার জীবনকে জীবনের এক নতুন সংজ্ঞা নিয়ে আসে সেই সুযোগটা আসলে তার জন্য। আমি আসলে যেটা করব, এই বইয়ের জাস্ট কয়েকটা পৃষ্ঠা পর আসলে কিছু অংশ পড়ে যাবো, তাহলে বুঝবেন যে আসলে প্রকৃতির কথা বা কিভাবে বলা হয়েছে। এছাড়া আমার কাছে মনে হয় এই বই বর্ণনা করার মতো আসলে অন্য কোনো ওয়ে আমার নেই। তো বলেছিলাম যে তিনি সেই অনেক দূরে সেই নিবিড় প্রকৃতির মাঝে চাকরি নিয়ে চলে গেলেন ম্যানেজার হয়ে সেই স্টেটের, এবং যাওয়ার পরে প্রথমে তার খুব মন খারাপ হতো যে কোথায় চলে এলেন সেই কলকাতা শহরের সেই জৌলুস জাঁকজমক, বন্ধুদের আড্ডা, সুখ স্বাচ্ছন্দ্যকে ছেড়ে বহু দূরে কোন নিবিড় জঙ্গল, শত শত হাজার হাজার একর জঙ্গল এবং পাহাড়, ঝর্ণা এবং সংকুল, এবং কোনো সভ্য মানুষের বা কোনো বাঙালি আশপাশে নেই, কিভাবে কাটাবেন এই নির্জন নিরালায়, এরকম একটা চিন্তা ছিল। আস্তে আস্তে তিনিও প্রেমে পড়ে যান সেই নিবিড় প্রকৃতির। আমি একটু একটু করে পড়ছি মাঝখান থেকে। প্রথম অনুভূতিটা একটু বলি, ওখানে যাওয়ার পরে তার এরকম অনুভূতি হয়েছিল। টিলার উপরকার বটতলায় আসন্ন সন্ধ্যার ঘন ছায়ায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কতদূর পর্যন্ত এক চমকে দেখিতে পাইলাম। প্রতিদিন এমন সময় যাহাতে গিয়ে বসিয়া কলেজ স্ট্রিটের বিরামহীন জনস্রোত ও বাস মোটরের ভিড় দেখে হঠাৎ যেন কত দূরে পড়িয়া রহিয়াছে মনে হইল তাহারা। মন হু হু করিয়া উঠিল। কোথায় আছি? কোথাকার জনহীন অরণ্যে প্রান্তরে ঘরের চালায় বাস করিতেছি চাকরির খাতিরে। মানুষ এখানে থাকে, লোক নাই, জন নাই, সম্পূর্ণ নিঃসঙ্গ, একটা কথা কহিবার মানুষ পর্যন্ত নাই। এদেশের এইসব মূর্খ বর্বর মানুষ, এরা একটা ভালো কথা বলিলে বুঝিতে পারে না, এদেরই সাহচর্যে দিনের পর দিন কাটাইতে হইবে। এরকম ছিল তার প্রথম অনুভূতিটা, কিন্তু আস্তে আস্তে সবকিছু বদলে যেতে থাকে। সেটাই মাঝে মাঝে আমি বলছি। একদিন বৈকালে বেড়াইতে বাহির হইয়া অনেক দূর পর্যন্ত যাই। কাছারির কাছে তবু লোকজনের গলা শুনিতে পাওয়া যায়। রশি 2-3 গেলেই যেমন দীর্ঘ বন ঝাউ ও কাশ জঙ্গলের আড়ালে পড়ে, তখন মনে হয় সমস্ত পৃথিবীতে আমি একাকী। তারপর যত দূর যাওয়া যায়, চওড়া মাঠের দুধারে ঘন বনের সারি বহুদূর পর্যন্ত চলিয়াছে। শুধু বন আর ঝোপ, গজারি গাছ, বাবলা, বন্য কাঁটাবাস, বেতঝোপ, গাছেরও ঝোপের মাথায় মাথায় অস্তন্মুখ সূর্য সিঁদুর ছড়াইয়া দিয়াছে। সন্ধ্যার বাতাসে বন্য পুষ্প ও তৃণগুল্মের সুঘ্রাণ, প্রতি ঝোপ পাখির কাকলিতে মুখর। তার মধ্যে হিমালয়ের বনটিয়াও আছে, মুক্ত দূর প্রসারী তৃণাবৃত্ত প্রান্তর ও শ্যামল বনভূমির মেলা। এই সময় মাঝে মাঝে মনে হইত যে এখানে প্রকৃতি যে রূপ দেখিতেছি এমনটি আর কোথাও দেখি নাই। যত দূর চোখ যায়, এসব যেন আমার। আমি এখানে একমাত্র মানুষ। আমার নির্জনতা ভঙ্গ করিতে আসিবে না কেউ। মুক্ত আকাশতলে, নিস্তব্ধ সন্ধ্যায়, দূরদিগন্তের সীমারেখা পর্যন্ত মনকে ও কল্পনাকে প্রসারিত করিয়া দেই। বুঝতেই পারছেন, আস্তে আস্তে মানসিকতা, এই জায়গাটা সম্পর্কে ভাবনা চেঞ্জ হচ্ছে, একটু একটু করে বদলে যাচ্ছে তার মূল্যায়ন। সেই সুন্দর জায়গাগুলো, নাড়া বইহার, লপটুলিয়া, ফুলকিয়া বইহার, সে অদ্ভুত সুন্দর জায়গাগুলোর বর্ণনা দেওয়া হয়েছে ওই বইয়ে।
যেমন সেই বনের মধ্যে সেই নিবিড় প্রান্তর, সবুজ প্রান্তর এবং পাহাড়ের মধ্যে জ্যোৎস্নার সৌন্দর্য কেমন হতে পারে সেটা আমি একটু বলার চেষ্টা করছি। দরজা খুলিয়া বাহিরে আসিয়া দাঁড়াইলাম, কেহ কোথাও নাই। সিপাহীরা সারাদিন আমোদ প্রমোদের পর ক্লান্ত দেহে ঘুমাইয়া পড়িয়াছে। নিঃশব্দ অরণ্যভূমি, নিস্তব্ধ জনহীন নিশীথ রাত্রি। সে জ্যোৎস্না রাত্রির বর্ণনা নাই, কখনো সেরকম ছায়াবিহীন জ্যোৎস্না জীবনে দেখি নাই। চকচকে সাদা বালি মেশানো জমি ও শীতের রৌদ্রে অর্ধশুষ্ক কাশবনে জ্যোৎস্না পড়িয়া এমন এক অপার্থিব সৌন্দর্যের সৃষ্টি করিয়াছে, যাহা দেখিলে মনে কেমন ভয় হয়। মনে কাশ বাঁধনহীন মুক্ত ভাব, মন হু হু করিয়া ওঠে। চারিধারে চাহিয়া সে নীরব নিষেধ রাত্রে জ্যোৎস্না ভরা আকাশ তুলে দাঁড়াইয়া মনে হইল এক অজানা পরিরাজ্যে আসিয়া পড়িয়াছি। মানুষের কোনো নিয়ম এখানে খাটিবে না। এইসব জনহীন স্থান গভীর রাত্রে জ্যোৎস্নালোকে পরিদের বিচরণ ভূমিতে পরিণত হয়। আমি অনধিকার প্রবেশ করিয়া ভালো করি নাই। ফুলকি আর সে জ্যোৎস্নারাত্রির বর্ণনা দিবার চেষ্টা করিব না। সেরূপ সৌন্দর্যলোকের সহিত প্রত্যক্ষ পরিচয় যতদিন না হয় ততদিন শুধু কানে শুনিয়া বা লেখা পড়িয়া তাহা উপলব্ধি করা যাইবে না, করা সম্ভব নয়। অমন মুক্ত আকাশ, অমন নিস্তব্ধতা, অমন নির্জনতা, অমন দিগদিগন্ত বিসর্পিত বনানীর মধ্যেই শুধু অমনতর রূপলোক ফুটিয়া ওঠে। জীবনে একবারও সে জ্যোৎস্নারাত্রি দেখা উচিত, যে না দেখিয়াছে ভগবানের সৃষ্টির একটা অপূর্ব রূপ তাহার নিকট চির অপরিচিত রইয়া গেল। কি অদ্ভুত প্রান্তর আর সেই পাহাড়ি ঝর্ণার মধ্যে সেই জ্যোৎস্না, অদ্ভুত। এই বইটা পড়তে পড়তে যে কতবার বিষণ্ণতা আক্রান্ত হতে হয়, কতবার মন ভাবাতুর হয়ে ওঠে, কতবার দু চোখ স্বপ্নালু হয়ে ওঠে, চলে যেতে মন চায় সেই নিবিড় প্রকৃতির মাঝে এরকম কোনো জায়গাতে, এই সব কিছু ছেড়ে বহু দূরে। এরকম কতবার যে হবে, কত কষ্টে যে নিজেকে সংবরণ করতে হবে এবং নিজেকে আবার কাজে মন বসাতে জোর করতে হবে, এটা বইটা পড়লেই বুঝতে পারবেন। নিজেকে ধরে রাখা একেবারেই সম্ভব নেই বইটা পড়লে। আরও কিছু আমি বই থেকে পড়ছি। আচ্ছা, যেটা বলেছিলাম যে আস্তে আস্তে তার মন চেঞ্জ হচ্ছে এবং আস্তে আস্তে অনুভূতিটা কিভাবে বদলে যাচ্ছে সেটা একটু আমি বলি। আমার যে চোখ কখনো এর আগে ফোটে নাই, সে চোখ যেন ফুটিয়াছে। যেসব কথা কখনো ভাবি নাই তাহাই ভাবাইতেছে। ফলে মুক্ত প্রান্তর ও ঘনশ্যামা অরণ্য প্রকৃতিকে এত ভালোবাসিয়া ফেলিয়াছে যে একদিন পূর্ণিয়া কি মুঙ্গের শহরে কার্য উপলক্ষে গেলে মন উড়ু উড়ু করে, মন টিকিতে চায় না। মনে হয় কতক্ষণে জঙ্গলের মধ্যে ফিরিয়া যাইব, কতক্ষণে আবার সেই ঘন নির্জনতার মধ্যে, অপূর্ব জ্যোৎস্নার মধ্যে, সূর্যাস্তের মধ্যে, দিগন্তব্যাপী কালবৈশাখীর মেঘের মধ্যে, তারা ভরা নিদাঘ নিষেধের মধ্যে ডুব দিব। ফিরিবার সময় সভ্য লোকালয়কে বহুদূরে পিছনে ফেলিয়া মুকুন্দ হাতের বাবলা কাঠের খুঁটির পাশ কাটাইয়া যখন নিজের জঙ্গলের সীমানায় ঢুকি, তখন সুদূর বিসর্পী নিবিড় শ্যাম বনানী, প্রান্তর, শিলাস্তূপ, বন্টি আর ঝাঁক, নীলগাইয়ের জেরা, সূর্যালোক, ধরণীর মুক্ত প্রসার আমাকে একেবারে এক মুহূর্তে অভিভূত করিয়া দেয়। আহা, কি সুন্দর! কিঠুন সুন্দর ঠান্ডা বনবিথি, পাখিরা বোধহয় এই নির্জন অরণ্যে শিলাতলে শরৎ বসন্তের দিনে কি গভীর নিষেধ রাত্রে জলকেলি করিতে নামে। বনের খুব ঘন অংশে বড় বড় পিয়াল ও কেদের ডালপালা দিয়া ঘেরা একটা নাবাল জায়গা, তলাটা কালো পাথরের। একখানা খুব বড় প্রস্তরবেদী যেন কালে ক্ষয় পাইয়া ঢেকির গড়ের মতো হইয়া গিয়াছে, যেন খুব একটা বড় প্রাকৃতিক পাথরের খোড়া। তার উপর সপুষ্প পিয়াল শাখা ঝুপসি হইয়া পড়িয়া ঘন ছায়ার সৃষ্টি করিয়াছে। পিয়াল ও শাল মঞ্জুরির সুগন্ধ বনের ছায়া ভুরভুর করিতেছে। পাথরের খোলে বিন্দু বিন্দু জল জমিতেছে। এইমাত্র জল তুলিয়া লইয়া গিয়াছে, এখনো আধশটাক জল জমে নাই। এরকম অজস্র পাহাড়ি ঝর্ণা, ফুল, সর্বত্র পলাশ ফুলের মেলা। ওপারে ফুটন্ত রক্ত পলাশের বন, উঁচু নিচু রাঙা রাঙা শিলাখণ্ড, আর শুধুই পলাশ আর পলাশ। নদী ছাড়াই আরো কিছু দূর গিয়া পথের দৃশ্য কি চমৎকার, কি অসাধারণ! মাথার উপরে আকাশ কি ঘন নীল,
আকাশে কোথাও একটা পাখি নাই, শূন্য। মাটিতে বন্য প্রকৃতির বুকে একটা মানুষ বা জীবজন্তু নাই, নিঃশব্দ, ভয়ানক, নিরালা। কি অদ্ভুত সুন্দর প্রকৃতির বর্ণনা। এবং এই নিবিড় সেই প্রকৃতির মাঝে, সে সবুজ বন্য প্রান্তরে, অরণ্যানীর মাঝে, সবুজ পাহাড়ের মাঝে, ঝর্ণার ভেতরে এই লেখক একা একা ঘোড়ায় চড়ে, কখনো দিনের বেলা, কখনো অদ্ভুত সুন্দর জ্যোৎস্না রাতে একা একা ঘুরে বেড়াতে। এটা তার ছিল খুব প্রিয় একটা কাজ। আর আবার একটু পড়ি। এক এক স্থানে পথ দক্ষিণ হইতে খাড়া উত্তরে, উত্তর হইতে পূর্বে ঘুরিয়া গিয়াছে। পথের খুব কাছে বাম দিকে সর্বত্রই একটানা অনুচ্চ শৈলমালা, তাদের ঢালুতে গোলগলি ও পলাশের জঙ্গল, উপরের দিকে শাল ও বড় বড় ঘাস। জ্যোৎস্না এবার ফুটফুট করিতেছে, গাছের ছায়া রস্যতম হইয়া উঠিয়াছে। কি একটা বন্য ফুলের সুবাসে জ্যোৎস্না শুভ্র প্রান্তর ভরপুর। অনেক দূরে পাহাড়ে সাঁওতালেরা জুম চাষের জন্য আগুন দিয়াছে। সে কি অভিনব দৃশ্য! মনে হইতেছে পাহাড়ে আলোর মালাকে যেন সাজাইয়া রাখিয়াছে। এই মুক্ত জ্যোৎস্না শুভ্র বনপ্রান্তরের মধ্য দিয়া যাইতে যাইতে ভাবিতেছিলাম, এক আলাদা জীবন। যারা ঘরের দেয়ালের মধ্যে আবদ্ধ থাকিতে ভালোবাসে না, সংসার করা যাদের রক্তে নাই, সেই সব বারমুখ খাপছাড়া প্রকৃতির মানুষের পক্ষে এমন জীবনই তো কলিধম আসিয়া এখানকার এই ভীষণ নির্জনতা ও সম্পূর্ণ বন্য জীবনযাত্রা কি অসহ্য হইয়াছিল। কিন্তু এখন আমার মনে হয় এই ভালো। এই বর্বর রুক্ষ বন্য প্রকৃতি আমাকে তার স্বাধীনতা ও মুক্তির মন্ত্রে দীক্ষিত করিয়াছে। শহরের খাঁচার মধ্যে আর দাঁড়ে বসিয়া থাকিতে পারিব কি? এই পথহীন প্রান্তরের শিলাখণ্ড ও শালপলাশের বনের মধ্য দিয়া এইরকম মুক্ত আকাশতলে পরিপূর্ণ জ্যোৎস্নায় হুহু ঘোড়া ছুটাইয়া চলার আনন্দের সহিত আমি দুনিয়ার কোনো সম্পদ বিনিময় করিতে চাই না। কি অসাধারণ অনুভূতি! জ্যোৎস্না আরো ফুটিয়াছে। নক্ষত্রদল জ্যোৎস্নালোকে প্রায় অদৃশ্য। চারিধারে চাহিয়া মনে হয় যে এসে পৃথিবীর নয় এতদিন যাহাকে জানিতাম, এ স্বপ্নভূমি। এই দিগন্তব্যাপী জ্যোৎস্নায় অপার্থিব জীবেরা এখানে নামে গভীর রাত্রে। তারা তপস্যার বস্তু, কল্পনা ও স্বপ্নের বস্তু। বনের ফুল যারা ভালোবাসে না, সুন্দরকে চেনে না, দিগ্বলয় রেখা যাদের কখনো হাতছানি দিয়া ডাকে নাই, তাদের কাছে পৃথিবী ধরা দেয় না কোনো কারণেই, কোনো কালেই। বনের ফুল যারা ভালোবাসে না, সুন্দরকে চেনে না, দিগ্বলয় রেখা যাদের কখনো হাতছানি দিয়ে ডাকে নাই, তাদের কাছে এই পৃথিবী ধরা দেয় না কোনো কালেই। অসাধারণ, খুবই মূল্যবান কয়েকটা কথা। জীবন দর্শনকে পাল্টে দেয়, হয়তো জীবনের উদ্দেশ্য লক্ষ্যকেও পাল্টে দেয় এই বইটা। এরকম অনেক অনেক জায়গাতে, অনেক লাইন, অনেক কথায়, অনেক অনুভূতিতে। দিক চক্রবালে দীর্ঘ নীল রেখার মতো পরিদৃশ্যমান এই পাহাড় ও বন্দুপুরে বিকালের সন্ধ্যায় কত স্বপ্ন আনে মনে। একে তো এদিকে সারা অঞ্চলটাই আজকাল আমার কাছে পরীর দেশ বলিয়া মনে হয়। এর জ্যোৎস্না, এর বন বনানী, এর নির্জনতা, এর নীরব রহস্য, এর সৌন্দর্য, এর মানুষজন, পাখির ডাক, বন্য ফুল শোভা, সবই মনে হয় অদ্ভুত। মনে এমন এক গভীর শান্তি ও আনন্দ আনিয়া দেয়, জীবনে যাহা কোথাও কখনো পাই নাই। তার উপরে বেশি করে অদ্ভুত লাগে ওই মহালিখা রূপের শৈলমালা ও মোহনপুরা রিজার্ভ ফরেস্টের সীমারেখা। কি রূপলোক যে ইহারা ফুটাইয়া তোলে দুপুরে, বৈকালে, জ্যোৎস্না রাত্রে। কি উদাসটি করে মনে। একদিন পাহাড় দেখিব বলিয়া বাহির হইলাম। 9 মাইল ঘোড়ায় গিয়া দুই দিকের দুই শৈলশ্রেণীর মাঝের পথ ধরিয়া চলি। দুই দিকের শৈলশানু বনে ভরা। পথের ধারে দুই দিকের বিচিত্র ঘন বনঝোপের মধ্য দিয়া সুড়িপথ আঁকিয়া বাঁকিয়া চলিয়াছে, কখনো উঁচু নিচু, মাঝে মাঝে ছোট ছোট পার্বত্য ঝর্ণা উপলাস্ত্রিত পথে বহিয়া চলিয়াছে। বন্য চন্দ্রমল্লিকা ফুটিতে দেখি নাই, কারণ তখন শরৎকাল, চন্দ্রমল্লিকা ফুটিবার সময়ও নয়। কিন্তু কি অজস্র বন্য শেফালি বৃক্ষ বনের সর্বত্র ফুলের খই ছড়াইয়া রাখিয়াছে বৃক্ষতলে, শিলাখণ্ডে, ঝর্ণার উপলা কীর্ণ তীরে। আরো কত কি বিচিত্র বন্য পুষ্প ফুটিয়াছে। শেষে পুষ্পিত সপ্তপর্ণের বন, অর্জুন ও পিয়াল, নানা জাতীয় লতা ও অর্কিডের ফুল, বহু প্রকার পুষ্পের সুগন্ধ একত্র মিলিত হইয়া মৌমাছিদের মতো মানুষকেও নেশায় মাতাল করিয়া তুলিয়াছে। বুঝতেই পারছেন নিশ্চয়ই, এরকম প্রত্যেকটা বর্ণনা শুনে যে আসলে কেন এগুলো আসলে বর্ণনা করা অসম্ভব, যে কি অনুভূতি কাজ করে আসলে এরকম কোথাও থাকলে। নিবিড় প্রকৃতির মাঝে গেলে হয়তো সেই অনুভূতিগুলো কাজ করে। ঠিক আমার মাথার উপরে খানিকটা নীল আকাশ,
একটা কণ্টকময় গাছে বেগুনি রঙের ঝাড় ঝাড় ফুল ফুটিয়ে আছে, বিলাতি কর্নফ্লাওয়ার ফুলের মতো দেখিতে। একটা ফুলের বিশেষ কোনো শোভা নাই, অজস্র ফুল একত্র দলবদ্ধ হইয়া অনেকখানি জায়গা জুড়িয়ে দেখাইতেছে ঠিক বেগুনি রঙের একখানি শাড়ির মতন। বর্ণহীন, বৈচিত্র্যহীন অর্ধশুষ্ক কাশ জঙ্গলের তলায় ইহারা খানিকটা স্থানে বসন্ত উৎসবে মাতিয়াছে। ইহাদের উপরে প্রবীণ বিরাট বনঝাবের স্তব্ধ রুক্ষ অরণ্য এদের ছেলে মানুষীকে নিতান্ত অবজ্ঞা উপেক্ষার চোখে দেখিয়া অন্যদিকে মুখ ফিরাইয়া প্রবীণতার ধৈর্যে তাহা সহ্য করিতে। বেগুনি রঙের আমার কানে শুনাইয়া দিল বসন্তের আগমন বাণী। বাতাবি লেবুর ফুল নয়, ঘেটু ফুল নয়, আম্রমুকুল নয়, কামিনী ফুল নয়, রক্ত পলাশ বা শিমুল নয়, কি একটা নামগোত্রহীন রূপহীন নগণ্য জঙ্গলি কাঁটা গাছের ফুল। আমার কাছে কিন্তু তাহাই কানন ভরা বন ভরা বসন্তের কুসুমরাজির প্রতীক হইয়া দেখা দিল। কতক্ষণ সেখানে এক মনে দাঁড়াইয়া রহিলাম। বাংলাদেশের ছেলে আমি, কতগুলি জঙ্গলি কাটার ফুল যে ডালি সাজাইয়া বসন্তের মান রাখিয়াছে, এ দৃশ্য আমার কাছে নূতন। কিন্তু কি গম্ভীর শোভা উঁচু ডাঙাকার উপরকার অরণ্যের, কি ধ্যান স্তিমিত, উদাসীন, বিলাসহীন, সন্ন্যাসীর মতো রুক্ষ বেশ তার, অথচ কি বিরাট সেই অর্ধশুষ্ক পুষ্পপত্রহীন বনের নিস্পৃহ আত্মার সহিত ও নিম্নের এই বন্য বর্বর তরুণদের বসন্ত উৎসবের সকল নিরাড়ম্বর প্রচেষ্টার উচ্ছ্বসিত আনন্দের সহিত আমার মন এক হইয়া গেল। এরকম অজস্র বর্ণনাই বইয়ে আছে, প্রকৃতির নিবিড় সান্নিধ্যের কথাই বইয়ে আছে, যেটা পড়লে আপনি বারবার স্বপ্নাতুর হয়ে যাবেন। অবশ্যই নিজে আর নিজের মধ্যে থাকবেন না, অন্য এক আপনিতে পরিণত হবেন। এভাবে বইটা এগিয়ে চলে অনিন্দ সুন্দর এক স্রোতস্বিনী নদীর মতো। কিন্তু পুরোটাই আসলে না, এখানে আসলে করে সৌন্দর্য নষ্ট হয়ে যেতে থাকে, ধ্বংস আসে, নশ্বরতা আসে। কারণ যে আসলে জমিদারির ম্যানেজার হিসেবে তাকে পাঠানো হয়েছিল এবং উদ্দেশ্য ছিল একটাই, এই নিবিড় হাজার হাজার একর সেই নিবিড় বনভূমি, সেই সবুজ প্রান্তর, সেই পাহাড়, সেই অনন্যানী পাহাড়ি ঝর্ণা, ঠিক এটার যত্ন নেওয়ার জন্য না। আসলে তাকে যে উদ্দেশ্য পাঠানো হয়েছিল সেই জমিদারিতে, সেটা হচ্ছে যে এই জায়গাগুলো প্রজাদের মধ্যে বিলি বন্টন করা, যাতে তারা চাষ করতে পারে এবং খাজনা আদায় করতে পারে। কারণ জমিদারির উদ্দেশ্য আসলে সেটাই। যার ফলে যে প্রেমে পড়ে যায়, ভালোবাসা দিয়ে প্রত্যেকটা দিন আর রাত্রি রচনা করে এই প্রকৃতির বুকে নিজ হাতেই তাকে সেই প্রকৃতি একসময় একটা একটা করে ধ্বংস করতে হয়। সেখানে ছিল একসময় নিবিড় বন, সবুজ প্রান্তর, বন পাখির কুজন, ঝর্ণার কুলুকুলু ধ্বনি। সেই জায়গাতে এক সময় দলে দলে লোকজনের চাষ আবাদ, তাদের বসতি গড়ে ওঠে এবং কুৎসিত এক লোকালয়ের আবহে ঢেকে যায় সেই এক সময়ের স্বর্গীয় বনভূমি, স্বর্গীয় প্রকৃতি। এবং তাকে নিজের চোখে এইসব দেখতে হয় এবং নিজেই সেই ঘটনার অগ্রপথিক হিসেবে তাকে ভূমিকা পালন করতে হয়। কারণ যে দায়িত্ব নিয়ে তাকে এখানে আসতে হয়েছে সেটা তো পালন করতেই হবে। এখানেই আসলে দেখানো হয়েছে সেই আদিম নিবিড় প্রকৃতির সাথে আসলে সভ্যতার এবং সেই নাগরিকতার সেই জঞ্জাল, ইট পাথরের দ্বন্দ্ব এবং চিরকালীন একটা সংঘর্ষ। আস্তে আস্তে পুরো প্রকৃতিটা নষ্ট হয়ে যেতে থাকে, গ্রাস হতে থাকে সেই জমিদারির সেই বানগরায়ন বা সেই সোয়ার গ্রাসে একটু একটু করে হারিয়ে যেতে থাকে সে সবুজ প্রকৃতি। ওই সময়টাতে সবারই একটা বিষণ্ণতা কাজ করবে, এভাবে নষ্ট হয়ে যেতে দেখে। শেষ পর্যন্ত 6-7 বছর ওখানে কাটানোর পরে লেখক অবশেষে তার দায়িত্ব শেষ করে ফিরে আসেন যখন, তখন সেই প্রকৃতির অনেকখানি আসলে লোকালয় হয়ে গেছে এবং আবাসস্থলে পরিণত হয়েছে, একটু হয়তো বাকি আছে। এবং এর মধ্যে আরো অনেকের সাথে তার পরিচয় ঘটের কথা বলা হয়েছে সেখানে, যাদের জীবনযাত্রা একদমই ভিন্ন। এক পাহাড়ি আদিবাসী এক রাজ তরুণীর সাথেও তার পরিচয় হয়, সেই আদিবাসী সম্প্রদায়ের রাজা ভানুমতি, যার নাম একেবারেই পাহাড়ি সেই পর্বতাচারী এক সরলা কিশোরী, যার সাথে একটা ভালো লাগার সম্পর্ক, তার একটা কিছুটা প্রচ্ছন্ন ভালো লাগা হয়তো কাজ করে। এবং কখনো কখনো তার মনে হয় যে আর লোকালয়ে ফিরে গিয়ে কি হবে, সেই ব্যস্ততা, সেই সভ্যতার সেই মেকি দুনিয়াতে এখানে বাকিটা জীবন কাটিয়ে দিলে কেমন মধ্যে। দিনান্তে যখন ঘরে ফিরে আসবে সেই একেবারে নিষ্পাপ সরলা পাহাড়ি কিশোরী আদিবাসী তরুণী ভানুমতি হয়তো তার জন্য পথ সেও প্রতীক্ষা করবে। এরকম কত অদ্ভুত সুন্দর কল্পনা তার মনের ভেতর আসে। এবং একটা জায়গাতে আসলে আমার নিজেরও প্রচন্ড রকম বিষণ্ণতা কাজ করছিল। শেষ দেখা ভানুমতির সাথে তার চলে আসার কিছুদিন আগে, ভানুমতি আসলে জানতো না এটা তার শেষ দেখা। এবং কি অবাক বিস্ময়ে, কি আকুল প্রতীক্ষানি আবার বলেছিল যে আবার কবে আসবেন, যে আপনি না দেখে রাখলে আমাদেরকে এখানে কে দেখবে। বড্ড অসহায়, খুব আকুতি ছিল সেই ভানুমতির কণ্ঠে, কিন্তু সে তখনও জানতো না এটাই শেষ দেখা। ওই জায়গাটাতে আমার প্রচন্ড রকম বিষাদগ্রস্ততা আমাকেও ছুঁয়ে গিয়েছিল, হয়তো আপনাকেও ছুঁয়ে যাবে। একদম শেষে অংশটা একটু পড়ি, যেহেতু সংক্ষেপে আমি বলেই দিলাম, একদম শেষের একটু পড়ছি। একদম শেষ অংশটা আমি পড়ছি। আচ্ছা, ভানুমতির কথা যেহেতু এত বললামই, আমি সেখান থেকে একটু বইতে একটু পড়ি আমি।
এখানেই যদি থাকিতে পারিতাম, ভানুমতিকে বিবাহ করিতাম। এমনি ঘরে জ্যোৎস্না সরলা বন্যবালা রাধিতে রাধিতে এমনি করিয়া ছেলে মানসিক গল্প করিত। আমি বসিয়া বসিয়া শুনিতাম, আর শুনিতাম বেশি রাত্রে ওই বনে হুড়ালের ডাক, বনমোরগের ডাক, বন্য হস্তির ব্রিং হইত, হায়নার হাসি। ভানুমতি কালো বটে, কিন্তু এমন নিটল স্বাস্থ্যবতী মেয়ে বাংলাদেশে পাওয়া যায় না। আর ওর ওই সতেজ সরল মন, দয়া আছে, মায়া আছে, স্নেহ আছে, তার কত প্রমাণ পাই। ভাবিতেও বেশ লাগে, কি সুন্দর স্বপ্ন। কি হইবে উন্নতি করিয়া? বলভদ্র সিংগাত গিয়া উন্নতি করুক, রাসবিহারী সিং উন্নতি করুক, ভানুমতি, জগরুর দাদা, নিসনি সবাই আজ আমাদের এখানেই থাকবে। পরদিন আসিবার সময় ভানুমতি এক কাণ্ড করিল। হঠাৎ আমার হাত ধরিয়া বলিল, আজ যেতে দেব না বাবুজি। আমি অবাক হইয়া উহার মুখের দিকে চাহিয়া রহিলাম। কষ্ট হইল, উহার অনুরোধ হইতে পারিলাম না। দুপুরের আহারাদির পরে বিদায় লইলাম। আবার দুধারে ছায়ানিবিড় বনপথ, পথের ধারে কোথাও রাজকুমারী ভানুমতি যেন দাঁড়াইয়া আছে। বালিকা নয়, যুবতী ভানুমতি, তাহাকে আমি কখনো দেখি নাই। তার সাগ্রহ দৃষ্টি তার প্রণয়ীর আগমন পথের দিকে নিবদ্ধ। হয়তো সে পাহাড়ের ওপারে বনের শিকারে গিয়েছে। আসিবার দেরি নাই। তরুণীকে মনে মনে আশীর্বাদ করিলাম। ধনঝরি পাহাড়ের জোনাকি জলা নিস্তব্ধ প্রাচীন ছাতিম ফুলের বন ও অপূর্ব দূরছন্দা সন্ধ্যার আড়ালে বনবালার গোপন অভিসার সার্থক হোক। মহালে ফিরিয়া সপ্তাহখানেকের মধ্যেই সকলের নিকট বিদায় লইয়া লবটুলিয়া ত্যাগ করিলাম। আসিবার পারে গণরী, যুগলপ্রসাদ, আশরফি টিন্ডেল প্রভৃতি পালকির চারিধারে ঘিরিয়া পালকির সঙ্গে সঙ্গে লবটুলিয়া সীমানার নূতন বস্তি মহারাজ টোলা পর্যন্ত আসিল। মটুকনাথ সংস্কৃতি স্বস্তি বাচন উচ্চারণ করিয়া আমায় আশীর্বাদ করিল। রাজু বলিল, হুজুর, আপনি চলে গেলে লবটুলিয়া উদাস হয়ে যাবে। আমার বিদায় লইয়া আসিবার সময় একটি মেয়ে কাঁদিয়াছিল। আজ সকাল হইতে আসিয়া সে গাছের উঠানে দাঁড়াইয়াছিল। আমার পালকি যখন তোলা হইল, তখন চাহিয়া দেখি সে হাপুস নয়নে কাঁদিতেছে। মেয়েটি কোনটা? নিরাশ্রয় কোনটাকে জমি দিয়া বসবাস করাইয়াছি। আমার ম্যানেজারের জীবনের ইহা একটি সৎ কাজ। পারিলাম না কিছু করিতে সেই বালিকা মঞ্চির। অভাগিনীকে কে কোথায় যে ভুলাইয়া লইয়া গেল। আজ সে যদি থাকিত, তাহার নিজের নামে জমি দিতাম বিনা সেলামিতে। নাড়া বইয়ের সীমানায় নখিয়ে আরো কত কথা মনে পড়িল। সুরতিয়া ঘরের বাহিরে কি করিতেছিল। আমার পালকি দেখিয়ে বলিয়া উঠিল, বাবুজি, বাবুজি, একটু রাখুন। পরে সে ছুটিয়া আসিয়া পালকির কাছে দাঁড়াইল। শুনিয়াও আসিল পিছু পিছু। বাবুজি, কোথায় যাচ্ছেন? ভাগলপুরে। তোর বাবা কোথায়? ঝল্লুটলায় গমের বীজ আনতে গিয়েছে। কবে আসবেন? আর আসবো না। ইস, মিথ্যে কথা। নাড়া বৈহারের সীমানা পার হইয়া পালকি হইতে মুখ বাড়াই একবার পিছন ফিরিয়া চাহিয়া দেখিলাম। বহু বস্তি, চালে চালে বসত, লোকজনের কথাবার্তা, বালক বালিকার কলহাস্য, চিৎকার, গরু মহিষ, ফসলের গোলা। ঘন বন কাটিয়া আমি এই হাস্যদীপ্ত শস্যপূর্ণ জনপদ বসাইয়াছি 6-7 বছরের মধ্যে। সবাই কাল তাহাই বলিতেছিল। বাবুজি, আপনার কাজ দেখে আমরা পর্যন্ত অবাক হয়ে গিয়েছি। নাড়া লবটুলিয়া কি ছিল আর কি হয়েছে, কথাটা আমিও ভাবিতে ভাবিতে চলিয়াছি। নাড়া লবটুলিয়া কি ছিল আর কি হইয়াছে। দিগন্তলীন মহালিখারূপের পাহাড় ও মোহনপুরা অরণ্যানীর উদ্দেশ্যে দূর নমস্কার করিলাম। অরণ্যানীর আদিম দেবতারা, ক্ষমা করিও আমায়। বিদায়। বহুকাল কাটিয়া গিয়াছে। তারপর 15-16 বছর। বাদাম গাছের তলায় বসিয়া এইসব ভাবিতেছিলাম। বেলা একেবারে পড়িয়া আসিয়াছে। বিস্তৃত প্রায় অতীতের যে নাড়া ও লবটুলিয়ার আরণ্য প্রান্তর আমার হাতেই নষ্ট হইয়াছিল, সরস্বতী হ্রদের যে অপূর্ব বনানী, তাহাদের স্মৃতি স্বপ্নের মতো আসিয়া মাঝে মাঝে মনকে উদাস করে। সঙ্গে সঙ্গে মনে হয়, কেমন আছে কোনটা, কত বড় হইয়া উঠিয়াছে সুরতিয়া। মটুকনাথের টোল আজও আছে কিনা। ভানুমতি তাহাদের সেই শৈলবেষ্টিত আরণ্যভূমিতে কি করিতেছে। রাখালবাবুর স্ত্রী ধ্রুবা, গিরধারী লাল, কে জানে এতকাল পাইকি কেমন। আর মনে হয় মাঝে মাঝে মঞ্চির কথা। অনুতপ্তা মঞ্চে কি আবার স্বামীর কাছে ফিরিয়াছে, না স্বামীর চা বাগানে চায়ের পাতা তুলিতেছে আজও। কতকাল তাহাদের আর খবর রাখি না। এভাবেই বইটা শেষ হয় একটা অদ্ভুত বিষণ্ণতা ছড়িয়ে দিয়ে, এবং আপনাকে বোধের গভীরে একটা জীবনানন্দের কবিতা সেই লাইনের মতোই বোধের গভীরে এক বিপন্ন বিস্ময় জাগে। মনে হয়, এই কি সেই জীবন, নাকি ওই জীবনে আরাধ্য সেই নিবিড় প্রকৃতির বুকে সবকিছু স্বার্থপরতা, হিংসা, বিদ্বেষ, নাগরিক জঞ্জাল থেকে অনেক দূরে নিবিড় প্রকৃতির মাঝে প্রকৃতির সন্তান হয়ে সত্যিকারের জীবনে আসলে কোথায়
কোন জীবনটাই আসলে পরম আরাধ্য? এই দুই সত্তার, দুই চেতনার সংঘাত ঘটে এবং বিরোধ চলে। আপনি দোলাচলে দুলবেন, কখনো মনে হবে এটা, কখনো মনে হবে ওটা, হৃদয় ব্যথিত হবে, রক্তাক্ত হবে যদি সেই বোধ, সেই চেতনা, সেই মানসিকতা আপনার থাকে। প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড যন্ত্রণা কাজ করবে, একটা অদ্ভুত অস্থিরতা জাগবে হৃদয়ে, নিজেকে প্রবোধ দিতে পারবেন না, শান্ত হতে পারবেন না, মনে হবে সত্যিই জীবন কোথায়, আসলে সত্যিকারের জীবন আর কোন জীবনটাই আসলে আপনার জন্যে। বেশি উদাস হয়ে যাবেন এবং যার প্রভাব থেকে কখনোই মুক্ত হতে পারবেন না, কখনোই না। পড়ে দেখুন, ভালো লাগবে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক। এখন একটা গান শুনছি, গান শুনে একটু পরে ফিরছি এবং হয়তো তখন বড় কারোর সাথে ফোনে কথা হবে 989366 নম্বরে। সাথে থাকুন। শুধু ভেবো তুমি অপরাধ ছিল কার, কাটিয়েছে রাত তবু নিদ্রাবিহীন বেদনা আমার। তন্ময় হয়ে শুনছিলাম এই গানটা এবং যতবার শুনি ততবারই তন্ময় হয়ে শুনতে হয়, কারণ অসাধারণ অসাধারণ রকম সুন্দর একটা গান, বিষাদ জায়গা নিয়ে বিদায়ের আভাস আছে এরকম একটা গান। শুনছিলাম এলআরবির সেই গান রূপালী গিটার আনপ্লাগড লাইভ ভার্সনটা, এবং তার আগে শুনছিলাম দলছুটের যে গানটা, সেটার নাম হচ্ছে জ্যোৎস্না বিহার, আরণ্যক সেই বইয়ের কথার পরে এফএম লাইব্রেরি সেগমেন্টের পর। মুহূর্তে আমরা আরো দু একজন বন্ধুর সাথে কথা বলার চেষ্টা করছি, দেখা যাক কোন বন্ধুরা লাইনে আছেন, একটু কথা বলে আসি তাদের সাথে। হ্যালো। হ্যালো, কি বলছেন বন্ধু? স্মৃতি। কি নাম বন্ধু? স্মৃতি, মিরপুর থেকে। স্মৃতি নাকি সুইটি বুঝতে পারছি না আপু। স্মৃতি। স্মৃতি, হ্যাঁ। আচ্ছা স্মৃতি, মেমোরি। সো কেমন আছেন স্মৃতি? ভালো, আপনি? এই তো ভালো। স্মৃতি কি করেন আপনি? পড়াশোনা করতেছি। কোথায় করছেন? ইন্টার সেকেন্ড ইয়ার। আচ্ছা, আজকে আরেকজন দিয়েছিলেন, তিনি ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, আপনিও তাই। কোন কলেজে পড়ছেন? আমি সুবিধানুর গার্লস কলেজ। গার্লস কলেজ, অলরাইট। সো স্মৃতি, একটু কি নার্ভাস মনে হচ্ছে আপনাকে, নাকি মন খারাপ, কোনটা? দুটো যে কোনো একটা? নার্ভাস। নার্ভাস কেন? না, আমি অনেকক্ষণ থেকে ট্রাই করতেছিলাম। কতক্ষণ ধরে ট্রাই করছিলেন? শুরু থেকে। শুরু থেকে, আচ্ছা। সো অ্যাট লাস্ট লাইনটা পেয়ে গেলেন? হ্যাঁ, অনেক লাকি, কারণ এর আগের বার ঠিক এই টাইমটাতে লাইন পেয়েছিলাম, আজকেও ঠিক ডেটটা দেখে। তাই না? তো আপনি তো বেশ লাকি, আপনি প্রায় লাইন পেয়ে যাচ্ছেন দেখা যাচ্ছে। সো ইউ আর লাকি গার্ল। সব ব্যাপারে কি লাকি? মোটামুটি। মোটা এবং মুটি। আচ্ছা, আপনার ফ্যামিলি সম্পর্কে একটু জানি। আপনারা বাসায় কে কে থাকেন, কে কে আছেন আপনার? আব্বু, আম্মু আর আমার ছোট ভাই। আব্বু, আম্মু, ভাই, বোন, চারজনের একটি সুখী পরিবার। সুখী পরিবার। আচ্ছা, সো স্মৃতি, আপনার স্মৃতিশক্তি কেমন? খুব বেশি ভালো না মনে হয়। খুব বেশি ভালো না? আচ্ছা, তাহলে কিছু স্মৃতিশক্তি পরীক্ষা নেওয়া যাক। স্মৃতির স্মৃতিশক্তি কেমন সেই পরীক্ষা আমার নেওয়ার খুব ইচ্ছে এই মুহূর্তে। আচ্ছা ঠিক আছে, রাজি। আচ্ছা, ওকে। জ্ঞান হবার পরে, জ্ঞান হওয়ার পরে, প্রত্যেকটা কিন্তু টাফ কোয়েশ্চেন, অনেক আগের ঘটনা বলবো, আমি জিজ্ঞেস করব। জ্ঞান হওয়ার পরে প্রথম মনে পড়া কোনো সর্বপ্রথম বার্থডে গিফটের কথা মনে আছে? প্রথম জন্মদিনের উপহার? হ্যাঁ আছে। কি ছিল সেটা? ক্লাস 7 এ আমার একটা ফ্রেন্ড আমাকে একটা রিং গিফট করছিল। ক্লাস 7 এর আগে আপনার কোনো স্মৃতি মনে নেই? ওটাই মানে জ্ঞান হওয়ার, আপনার 7 এ জ্ঞান হয়েছিল? না, আমি প্রশ্ন করেছিলাম যে জ্ঞান হবার পরে প্রথম গিফটের কথা, তো আপনি বললেন ক্লাস 7 এর কথা, মানে 6 পর্যন্ত আপনার জ্ঞান হয়নি, তাই না? এর আগে গিফট পাইনি। আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে সেটা একটা ব্যাখ্যা হতে পারে। আমি ভেবেছিলাম বোধহয় ক্লাস 6 পর্যন্ত অজ্ঞান অবস্থায় আপনি পড়াশোনা করেছেন। ওকে, আই এম কিডিং, নেভার মাইন্ড। না তো আচ্ছা, তো ক্লাস 7 এ একটা ফ্রেন্ড আপনাকে রিং গিফট করেছিল? হ্যাঁ, মানে চাবির রিং। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো আরেকবার ধরা খেলাম প্রথমবারের মতো। আমি ভেবেছিলাম এনগেজ না হলেও অন্তত বন্ধুত্বের কোনো রিং আর কি। না, ওই বয়সে এনগেজমেন্ট রিং অবশ্যই হবে না, আমি ভেবেছিলাম কোনো ফ্রেন্ডশিপ রিং টিং হতে পারে। না না, চাবি রিং ছিল। চাবি রিং ছিল, আচ্ছা। অবশ্য যে রিংই হোক না কেন, উপহার সবসময় যেটা বন্ধুত্বের ভালোবাসা, সেটা সবসময় সুন্দর, মাধুর্যপূর্ণ। তাতে কি সেটা কি কাজে লাগলো সেটা এখানে ইম্পর্টেন্ট না, তাই না?
আচ্ছা ইরাজদা, আপনার এত সুন্দর সুন্দর জার্নি করেন, অনেক ভালো লাগে শুনতে। খুব ভালো লাগে, নিশ্চয়ই আপনাকে একদিন নিয়ে যাবো। ওকে, হ্যাঁ, অনেক আফসোস পাই, আমরা ফ্রেন্ডরা সবসময় খুবই জেলাস আপনার প্রতি। তাই কি জন্য, কি কারণে আমার অপরাধ? এই তো এত সুন্দর সুন্দর মানে ভ্রমণ কাহিনী শুনি, কিন্তু আমাদের করা হয় নাই। নিশ্চয়ই ইরাজের থেকেও অনেক বেশি ঘোরাঘুরি পছন্দ করে এবং অনেক বেশি মজা করতে পারে এরকম একজন মানুষ আপনার জীবনে আসবে, তার নাম সিরাজও হতে পারে। তো সেই মানুষটা আপনাকে এরকম অনেক সুন্দর সুন্দর জায়গাতে একদিন ঘোরাতে নিয়ে যাবে, তার পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে, হ্যাঁ, 7 সমুদ্র 13 নদী পেরিয়ে। সরি, বলছি ফ্রেন্ডরা মিলে ঘুরতে চাই। আচ্ছা, তাহলে ফ্রেন্ডরা মিলেও ঘুরবেন, অথবা সেরকম কোন এক রাজপুত্র এসে আপনাকে পঙ্খিরাজ ঘোরাতেও নিশ্চয়ই ঘুরিয়ে নিয়ে যাবে। এই শুভকামনা অবশ্যই মন থেকে করছি আপনার প্রতি, যেন আর জেলাসি ফিল করতে না হয় আমার জন্য বা আমার উপরে। হ্যাঁ, যেহেতু অনিয়ার আছেন, কাউকে কিছু বলতে চান? সুমাইয়া শুনতেছে, ওকে বলবো যে এবার আমি লাইন পেয়ে গেছি সুমাইয়া, এন্ড ওকে থ্যাঙ্কস। কারণ হচ্ছে কিছুদিন আগে আমাকে অনেক বড় একটা সারপ্রাইজ দিচ্ছে, খুব মজা লাগছে সারপ্রাইজ পেয়ে। অলরাইট, টেক কেয়ার, হ্যাভ ফান। আবার কথা হবে নিশ্চয়ই এক সময়। ওকে, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। শুনছিলাম আমাদের বন্ধু মিরপুর থেকে ফোন দিয়েছিলেন, তার কথা। আমরা আজকে লাস্ট কলারের জন্য ওয়েট করছি এই মুহূর্তে, দেখা যাক কে হতে পারেন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলছেন বন্ধু? আমি তাসফিয়া ইসলাম বলছিলাম, লালমাটিয়া থেকে। তাসফিয়া আর তাসমিয়া? তাসফিয়া। তাসফিয়া, জি। ওকে, তাসফিয়া ইসলাম, মোস্ট ওয়েলকাম। কেমন আছেন? হ্যাঁ ভাইয়া, খুব ভালো আছি। ভাইয়া একটা কথা বলি। একটা না, আপনি? আচ্ছা, ফার্স্টে একটা কথা বলি। জি বলেন। আমি না মানে রেডিও আমাদের মোটামুটি আপনার প্রোগ্রামটা আর উদয় ভাইয়ার প্রোগ্রামটা শুনি, বুঝছেন? বেশ ভালো। হ্যাঁ, উদয় ভাইয়ার প্রোগ্রামে মোটামুটি অনেকবার ফোন করার চেষ্টা করছি, কখনো হয় নাই। আপনার প্রোগ্রামে এটাই ফার্স্ট। ইয়া, সো আমারও ভালো লাগছে যে আমি ফার্স্ট। এন্ড ফার্স্ট টাইম ফোন করলাম, ফার্স্ট টাইমই হয়ে গেল। ফার্স্ট টাইম ফোন করলেন, ফার্স্ট টাইম হয়ে গেল। অনেক অনেক মজা লাগলো আমার হঠাৎ করে। মানে আমি কখনো ডাইরেক্ট ফোন লাগে না, সবসময় দেখা যায় যে বিজি বিজি বলতে থাকে। আচ্ছা, মানে ইনডাইরেক্ট ফোন লাগে সবসময়, ডাইরেক্ট কখনো হয় না, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমারও খুব মজা লাগছে, আপনি ফার্স্ট টাইম করলেন, ফার্স্ট টাইম হয়ে গেল, খুব মজা পাচ্ছেন এখন। জি ভাইয়া, ভাইয়া আপনার শোনানো আমার খুব ভালো লাগে। শুনে আমারও ভালো লাগলো, ধন্যবাদ অনেক। আপনি খুব সুন্দর করে কথা বলেন, আপনি খুব সুন্দর কবিতা আবৃত্তি করেন, খুব সুন্দর সুন্দর বই সম্পর্কে আমাদের জানান। বিশেষ করে আজকে মুভিটা অনেক ভালো লাগছে, কারণ মুভিটা না অর্ধেক দেখছিলাম, কাহিনীটা একটু জানা গেল। আমি শেষ অংশটা বলিনি, কিন্তু সাসপেন্স রাখার জন্য। আপনি দেখবেন, খুব অসাধারণ একটা মুভি, সিলভার লাইন্স প্লেবুক। আমি লাস্টের দিকটা দেখছিলাম, ফার্স্টের দিকটা দেখছি, মাঝখানে দেখা। এটা আবার মুভি দেখার কোন স্টাইল? লাস্টের দিকে একটু, ফার্স্টের দিকে একটু, মাঝখানে দেখেন নাই? আসলে হয়েছিল কি, মানে বাসায় খুব সমস্যা ছিল, তো ফার্স্টের দিকটা দেখতে পাচ্ছিলাম, এই জন্য লাস্টের দিকটা দেখতে পাচ্ছিলাম। মাঝখানে একটু মানে গোলযোগের কারণে আপনি মাঝখানে দেখতে পারেননি। জি ভাইয়া। আচ্ছা, না, আপনি পুরোটা একবারে দেখবেন, ভালো লাগবে সিনেমাটা। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। আর ভাইয়া, আপনি অনেক সুন্দর সুন্দর করে কথা বলেন, আপনি ভাবেই কথা বলবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। জি, আমি এভাবে আমার জন্য, অন্তত আমার জন্য অবশ্যই দোয়া করব। আপনি আমার জন্য দোয়া করবেন যেন এভাবেই কথা বলতে পারি সব সময়। হ্যাঁ, জি ভাইয়া। ওকে, ভালো থাকবেন আপু, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনছিলাম আমাদের লাস্ট কলার তাসফিয়া ইসলাম ফ্রম লালমাটিয়া, তার কথা। এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী গানে, একটু পরে ফিরছি, সাথে থাকুন। কোন গান শুনবো, কোন গান শুনবো, কোন গান শুনবো? এই গানটাই শুনি, একটু পরে ফিরছি। ওয়েলকাম ব্যাক। শুনছেন এই মুহূর্তে এখনো আপনার বন্ধু ইরাজকে, এবং চলছে এখনো ড্রিমস অ্যাভিনিউ, রেডিও আমার 88.4 FM এ। শুনছিলাম একটু আগে উইনিং এর গান, দূর পাহাড়ের ধারে নিঃসঙ্গ বসে গাইছে একটি মেয়ে আপন সুরে। এই গানটাকে আমরা সেই আজকের বইয়ের আরণ্যকের সেই পাহাড়ি তরুণী ভানুমতিকে কিন্তু আমরা ডেডিকেট করতে পারি ওই গানটা, এবং ওর কথা ভেবে অ্যাকচুয়ালি আমি গানটা প্লে করেছিলাম। ওই দূর পাহাড়ের ধারে নিঃসঙ্গ বসে একটি মেয়ে গাইছে একটু মেয়ে আপন। সে যাই হোক, আজকে সময় একেবারেই শেষ। চেষ্টা করেছিলাম একটা ভিন্ন স্বাদের ড্রিমস অ্যাভিনিউ উপহার দিতে, জানি না কতটা পেরেছি। ভালো লাগলে খুশি হবে, এবং আশা করছি সামনের সপ্তাহে নিশ্চয়ই ইনশাল্লাহ আবার কথা হবে। সুস্থ থাকেন, অনেক বেশি ভালো থাকুন, এবং শুভকামনা সবটুকু আপনার প্রতি। শেষ গানটা হচ্ছে বন্ধু আরো কিছুক্ষণ কি রবে। এটা আসলে আমার কথা, আফসোস যদি আরো কিছুক্ষণ থাকা যেত। শুভরাত্রি।